হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমরা যারা ক্লাস 8 থেকে 9-এ উঠেছ এবং 9 থেকে 10-এ উঠেছ, তোমাদের জন্য অত্যন্ত ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টারের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। সো পাত্তা দেয় না, বাট এই চ্যাপ্টারের বেসিক গণিতের সকল অধ্যায়ে লাগে। তো চলো আজকে তোমাদের সাথে এই অধ্যায়টা একদম A to Z বইয়ের সাথে মিলায়ে কভার করে দিব। আমি সাজন চক্রবর্তী আছি তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে। আর এই ক্লাসটা তোমরা রেদন্স মেথডের বেসিক টু প্রো 3.0 যে প্রজেক্টটা আছে এটার আন্ডারে পাবা। নিউ ইয়ার নিউ গিফট তোমাদের জন্য। সো তোমরা যারা এসএসসি 27 তোমাদের পরিচয় বুঝছো তো, যারা এখন নিউ 10 একদম নিউ 10-এ আছো তারা হচ্ছে এসএসসি 27, আর এসএসসি 28 এটাও হয়তো বা এত কেউ চিনবে না, বাট একটু উত্তেজনাটা তোমরাও নাও। তোমরা হচ্ছে যারা নিউ 9 অর্থাৎ 8 থেকে 9-এ উঠেছ, সবার জন্য আমি হাজির একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেই চ্যাপ্টারটা A to Z বই ধরে ধরে তোমাদের আমি কভার করে দিব। আর চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এই যে চ্যাপ্টারটা আছে কেউ পাত্তা দেয় না, কারণ সৃজনশীল আসে না। কিন্তু এই চ্যাপ্টারটা এত ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা যদি তুমি না বুঝো, গণিতের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়কে তুমি ধরা খাবা, শিওর শট ধরা খাবা। সো চলো আস্তে আস্তে আমরা এই অধ্যায়টা শুরু করি, ঠিক আছে? দেখো, অধ্যায়টা শুরু করার জন্য আমরা যদি প্রথমেই তোমাকে যাই যে আমরা যে বাস্তব সংখ্যা পড়ব, বাস্তব সংখ্যা কোথা থেকে আসলো, আসলে বাস্তব সংখ্যা জিনিসটা কি? আমরা তো অঙ্ক চিনি সবাই, অঙ্ক কয়টা আমরা সবাই জানি যে অঙ্ক হচ্ছে কয়টা, অঙ্ক হচ্ছে 9টা। কি 9টা না 10টা। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা আইটেমকে বলা হয় কি? অঙ্ক। কি বলা হয়? 0 থেকে 9 পর্যন্ত যারা আছে এদেরকে বলা হয় কি? এই 10টা জিনিসকে বলা হয় অঙ্ক। অঙ্কের পরে আসে সংখ্যা, আর সংখ্যার ভিতর আমরা আসবো একদম শ্রেণীবিন্যাসটা খুব ভালোভাবে বুঝবো একে একে, ঠিক আছে? প্রথমে দেখো যে আইটেমটা আছে, অধ্যায়ের নাম কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা অধ্যায়ের নাম হওয়ার পরে অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা কেন? অবাস্তব সংখ্যাও কি আছে এটার ভিতর? কি স্যার অবাস্তব সংখ্যাও আছে? হ্যাঁ, অবাস্তব সংখ্যা আছে। যেমন দেখো, তুমি √(-1) এটাকে রুট করতে পারবা না। ক্যালকুলেটার দেখবা ম্যাথ ইরর দেখায়, তো এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। আরও বড় ক্লাসে গিয়ে শিখবা এটা একটা জটিল সংখ্যা। এটা কি? একটা জটিল সংখ্যা। সেম ওয়েতে 0/0 একটা অবাস্তব সংখ্যা বা অনির্ণয় বা অসংজ্ঞায়িত সংখ্যা, ঠিক আছে? এইগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যারে মোটামুটি 2টা ভাগে ভাগ করা হয়। একদম প্রথমেই 2টা ভাগে ভাগ করে দিছে। কি? একটার নাম বলতেছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ। আরেকটার নাম বলতেছে অমূলদ। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা একটু বুঝো স্যার। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি? সবসময় মনে রাখবা, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট। সকল মূলদ সংখ্যার সেটকে বলা হয় কিউ। 8-এ বা 9-এ তোমরা পড়ে আসছো সেট অধ্যায়ে। কিউ যদি একটা সেট হয়, কিউ প্রাইম কি? স্যার মূলদ বাদে বাকি সবগুলা। তাহলে অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করবে? কিউ প্রাইম দ্বারা। অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? বাস্তব সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা বা রিয়েল নাম্বার বলা হয়। আর বা রিয়েল নাম্বার। তো এই পাশে আমি তোমাদের জন্য কিছু সাইড নোটে জিনিসপাতি লিখবো, যেগুলো তোমাদের বোঝার জন্য, এক্সপ্লেইন করার জন্য। তো আসো মূলদ সংখ্যা কাকে বলে? তো আর হচ্ছে কি? আর হচ্ছে তোমার সকল বাস্তব সংখ্যার সেট। কিউ কি? কিউ হচ্ছে তোমার সকল মূলদ সংখ্যার সেট। কিউ প্রাইম কি? সকল অমূলদ সংখ্যার সেট। তাহলে বলো তো স্যার আমি কি লিখতে পারি? আমি কি আর ইকুয়ালস টু কিউ প্লাস কিউ প্রাইম লিখলে ঠিক হবে? এটা ঠিক? উত্তর হচ্ছে না স্যার, এটা ঠিক না। কেন ঠিক না? কারণ স্যার আপনি বলছেন সেটের যুগ তো এইভাবে প্রকাশ করে না। সেটের যুগ কিভাবে প্রকাশ করে? সেটের যুগ প্রকাশ করে কিউ ইউনিয়ন কিউ প্রাইম। তার মানে
মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট এক জায়গায় নিয়ে আসো, পাওয়া যাবে বাস্তব সংখ্যার সেট। বুঝতে পারছো? সো এইটা ভুল, এইটা হচ্ছে তোমার সঠিক, এইটা হচ্ছে তোমার সঠিক। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সঠিক, এইটা হচ্ছে গিয়ে তোমার সঠিক উত্তর, যে কি আর ইকুয়ালস টু কিউ ইউনিয়ন কিউ প্রাইম। ইম্পর্টেন্ট এমসিকিউ, মনে রাখবা। আবার বলতেছি, সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট। কিউ আর কিউ প্রাইম হচ্ছে সকল অমূলদ সংখ্যার সেট, আর কি সকল বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার কয়টা ডাল বের হইল? বাস্তব সংখ্যার দুইটা ডাল, একটা ডাল হচ্ছে মূলদ সংখ্যা আর একটা ডাল হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখন স্যার একটা প্রশ্ন মাথায় আসতেছে না যে স্যার মূলদ সংখ্যা কারে কয়? মূলদ কাকে বলে? মূলদ কাকে বলে? সবার মাথার ভিতরে এটা কিন্তু এখন আসবে আস্তে আস্তে, যে স্যার মূলদ সংখ্যা যে আপনি বললেন, এই মূলদ সংখ্যাটা কাকে বলে বা কি, তার বিষয় আসে কি, আর এটাকে আমরা চিনব কিভাবে, এই সংখ্যাটাকে আমরা চিনব কিভাবে? সো যদি আমরা একটু এই দিকে আমাদের নোটগুলোকে গুছায় গুছায় রাখি, আমাদের সবগুলো নোট তো লাগবে, নোটগুলোকে গুছায় রাখবো, আর আমরা এখানে বুঝার জন্য একটা সেপারেটর রাখি, যে এই লাইনের ভিতর এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, এই লাইনের ভিতরকে আমরা জিনিসপাতি বুঝব। তো মূলদ সংখ্যার সেট বা কিউ হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং বুঝতে পারতেছো কিউ এর মান কখনো কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। ঠিক আছে, কিউ এর মান কখনো শূন্য হইতে পারবে না, শূন্য হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত অনির্ণয় অন্য খেলা, অন্য কোনো একটা ক্লাসে বুঝাবো। বাট দেখো কিউ ইকুয়ালস টু কি পি বাই কিউ, তার মানে তুমি যদি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো তাহলে সেটা কি হবে? মূলদ সংখ্যা বলে। যেমন দেখো 2.5 আছে, এটা কি একটা মূলদ না অমূলদ? এটা মূলদ না অমূলদ? দেখো স্যার আমরা দশমিক তুলা জানি, এটাকে লিখতে পারি 25/10, পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে। ইয়েস স্যার, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। বুঝতে পারছি? তার মানে যে কোনো সসীম দশমিক, সকল সসীম দশমিক কি, সসীম দশমিক কি, সকল দশমিক সংখ্যা হচ্ছে, সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ। সকল সসীম দশমিক সংখ্যা কি? মূলদ। আমরা একটা জিনিস পেয়ে গেলাম, মূলদ চিনার একটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম, সেটা কি? সকল সকল সসীম দশমিক, সকল সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। খুব সুন্দর। সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা পরে আসবো, ওইখানে দেখা দিব, ওইটাও মূলদ হয়। আবৃত্ত দশমিক সংখ্যা, ওইটা কি? ওইটাও মূলদ সংখ্যা, ওইটা তোমার আমি দেখা দিব। সো মোটামুটি প্রথমে দেখো যে যে সকল সংখ্যাকে তোমার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারার মানেই হচ্ছে সেটা মূলদ সংখ্যা, এবং তাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, তাকে প্রকাশ করা হয় কি? কিউ দ্বারা। এই যে মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যার ভিতরে আমরা অলরেডি বুঝে গেছি দুইটা কাহিনী আছে, একটা হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, দশমিক টশমিক না, একদম নর্মাল, ভগ্নাংশ হবে না। আরেকটা কি? ভগ্নাংশ সংখ্যা। তো দেখো স্যার, মূলদ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। একটা কি পূর্ণ সংখ্যা, আরেকটা কি ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি বক্সে দেখাই, পূর্ণ সংখ্যা, আরেকটা কি? ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা নামই তার কাজের পরিচয়, ঠিক আছে? পূর্ণ সংখ্যারে প্রকাশ করা হয় জেড দ্বারা, এটাকে বলা হয় ইন্টিজার, এটাকে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আর এইটাকে আমরা বলি কি? হোল নাম্বার, হোল নাম্বার, যেটা পূর্ণ, যার কোনো অংশ নাই। যেমন কি? যেমন দেখো ডট -3 -2 0 1 2 3, কোনো ফ্র্যাকশন ট্যাকশন হইতে পারবে না। এটাকে কি বলে? পূর্ণ সংখ্যা। কি দ্বারা প্রকাশ করা হয়? সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে স্যার জেড, সকল পূর্ণ সংখ্যারে প্রকাশ করা হয় কি? জেড দ্বারা, জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়। আরেকটা কি পাইলাম? ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশন, ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশন। ঠিক আছে, এটাতে আমরা পরবর্তীতে আসবো, একদম পরে আসবো, আগে আমরা এই ধাপটা শেষ করি। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা যখন আমি লিখতেছিলাম, এইখানে আবার তিনটা
জায়গা পেয়ে গেছি। কি কি? প্রথম জায়গাটা হচ্ছে স্যার ঋণাত্মক সংখ্যা। দ্বিতীয় জায়গাটা পাইছি শূন্য। শূন্য কিন্তু ধনাত্মক ঋণাত্মক হিসেবে বোঝা যায় না, শূন্য হচ্ছে ধনাত্মক এবং একটা মিস্ট্রি নাম্বার, পরীক্ষাতে শূন্য পাওয়াটাও মিস্ট্রি। শূন্য হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মাঝখানে অবস্থান করে এরকম একটা সংখ্যা, ঠিক আছে? আর সংখ্যা হিসেবে এটাকে জোর ধরা হয়, সংখ্যা হিসেবে এটাকে জোর ধরা হয়। ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক আর কি ধনাত্মক, এই তিনটা ভাগে আমি মোটামুটি ভাগ করতে পারি। এই পাঁচটা হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা, এই পাঁচটা হচ্ছে সব ধনাত্মক সংখ্যা, চলছে গাড়ি। আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে শূন্য। তো পূর্ণ সংখ্যার এই তিনটা সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। কি কি সেগমেন্ট? আমরা যে সেগমেন্টগুলো বলি, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে জিরো, আরেকটা কি ধনাত্মক সংখ্যা, আরেকটা কি ধনাত্মক সংখ্যা। বুঝতে পারছি? এই যে আমাদের ঋণাত্মক সংখ্যা আছে, তারপরে তোমার ধনাত্মক সংখ্যা আছে। সো এই ধনাত্মক সংখ্যার ভিতর আমি তোমাকে শুধুমাত্র সেটাই পড়াচ্ছি যেটা আমাদের দরকারি, এখন বোঝা দরকারি। এখানে একটা খুব সুন্দর রিলেশন দেখাবো তোমাকে। সো এই যে ধনাত্মক সংখ্যা আছে না, এই ধনাত্মক সংখ্যারও আবার একটা পার্ট আছে, ধনাত্মক সংখ্যারও আরেকটা পার্ট আছে, ঠিক আছে? ধনাত্মক সংখ্যার ভিতর তোমার মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, এক আছে। আমার এত বড় সিরিজটা দরকার নেই, আমি আস্তে আস্তে আসবো তোমাদের সাথে ওই সিরিজটা নিয়ে। আমি খালি চার্টের মেইন যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টে আসি। ঋণাত্মক সংখ্যাও আছে। এইখান থেকে দেখো ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে, তোমার যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। সো কেউ যদি তোমাকে বলে যে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা কত, ক্ষুদ্রতম এই যে ধনাত্মক সংখ্যাটা আছে, এটা কোনো ক্লাসিফিকেশন না, শুধুমাত্র ধনাত্মক সংখ্যাটাকে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন মানে কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট। আবার আরেকটা জিনিস দেখো, নন নেগেটিভ নাম্বার, একটু ভালো করে দেখবা। শূন্য সহ শূন্য থেকে বড় সকল সংখ্যাকে, শূন্য সহ শূন্য থেকে বড় সকল সংখ্যাকে, তার মানে কি এটার ভিতর কে কে আছে? শূন্যও আছে, আর কি আছে? ধনাত্মক সংখ্যাও আছে। শূন্য আছে এবং ধনাত্মক সংখ্যাও আছে, শূন্য আছে এবং ধনাত্মক সংখ্যাও আছে তোমার, ঠিক আছে? এই যে পার্টটা আছে, এই পার্টটার আবার আরেকটা নাম আছে। সেই নামটা কি? সেই নামটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। কি? অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। সো পরীক্ষাতে যদি আসে অঋণাত্মক সংখ্যা কাকে বলে, তুমি বলবা কি যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এইটা বোঝানোর একটা কারণ ছিল, কারণটা এখন তোমাকে বলে দিচ্ছি। যে দেখো এন কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন এর বসকে, এন হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা, এন এর বসকে। স্যার বস বলতে মানে এন কার ভিতর আছে? স্যার এন এর ইমিডিয়েট বস হচ্ছে লোক, এখানে হচ্ছে লোক স্বাভাবিক সংখ্যা, এখানে হচ্ছে জিরো, আর এখানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এন এর ইমিডিয়েট বস হচ্ছে লোক স্যার জেড। তার মানে সকল বাস্তব সংখ্যা কার ভিতর আছে? সকল বাস্তব সংখ্যা জেড এর ভিতর আছে। তার মানে এন সাবসেট অফ কি? জেড। যদি একটা সেটের উপাদান সংখ্যা আরেকটা সেটের ভিতর থাকে তাহলে তাকে আমরা কি বলি? সাবসেট বলি। তাহলে এন সাবসেট অফ কি? জেড। এন সাবসেট অফ কি? জেড। জেড এর সবগুলো উপাদান কার ভিতর আছে? স্যার জেড এর সবগুলো উপাদান আছে কিউ এর ভিতর। তার মানে জেড সাবসেট অফ কি? কিউ। কিউ এর সবগুলো উপাদান আবার কার ভিতর আছে? আর এর ভিতর আছে। তাহলে কিউ সাবসেট অফ কি স্যার? আর। তাহলে এইখান থেকে একটা রিলেশন পাই, যে রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রিলেশন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এটা এমসিকিউ এর জন্য সেই লেভেলের ইম্পর্টেন্ট একটা জিনিস, এমসিকিউ এর জন্য আসে। এইটা একটা এমসিকিউ ম্যাটেরিয়াল তোমাদের দিলাম এই অধ্যায় থেকে। আর এই অধ্যায় থেকে আরেকটা এমসিকিউ ম্যাটেরিয়াল হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার আপনি তো বাকি পার্টগুলো আমাদের বললেন না, ভগ্নাংশ কি কি হইতে পারে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আবৃত দশমিক,
ভগ্নাংশ হইতে পারে, দশমিক হইতে পারে। এইটা বোঝানোর মানে ছিল এই যে তোমার বসশিপটা আছে, কে কার বস, এটা আমি তোমাদের বুঝাই দিলাম। একটু সামারি করি। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ, অমূলদ। মূলদরে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদরে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, কি? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যারে তিন ভাগে ভাগ করতে পারি, কি? ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যারে কি বলে? ধনাত্মক পূর্ণ সংখ্যারে বলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে কি বলে? অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, অঋণাত্মক সংখ্যা। আর এখানে যে রিলেশনটা দাঁড়ায় এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের একদম বেসিক ফান্ডামেন্টাল টপিকস। এই কনসেপ্টটা বইয়ে কিভাবে পড়াইছে আমি তো তোমাদের বলছি ক্লাসের শুরুতেই, যে আমি তোমাকে পুরো বইটা বুঝাই দিব। পুরো বইয়ের ভিতর লাইন ধরে ধরে তোমরা যে প্রথম অধ্যায়টা পাচ্ছ, সেই প্রথম অধ্যায়টা একদম পুরোপুরি লাইন ধরে ধরে তোমাদের আমি বুঝাই দিব। বলছি না একদম ক্লাসের শুরুতে? এই দেখো আমার 1 নম্বর অধ্যায় বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা যদি আমি তোমাকে একটু বুঝাই, এখন পর্যন্ত আমি কি পড়াইলাম, এখন পর্যন্ত আমি তোমাকে যে জিনিসটা পড়াইলাম সেটা হচ্ছে স্যার, আমি সংখ্যার শ্রেণীবিন্যাসটা পড়াচ্ছিলাম। সংখ্যার শ্রেণীবিন্যাসটা পড়াচ্ছিলাম। এইটাও আমি একদম দাগায় দাগায় পড়াবো, যাতে তোমরা বলতেই পারো না যে সাজন স্যার একটা জিনিস পড়াইছে, এই জিনিসটার ভিতরে একটু গ্যাপ ছিল, এটা তোমরা বলতে দিব না। প্রথমেই দেখো কাকে বলছে? স্বাভাবিক সংখ্যাকে। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এইখানে দুইটা ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট কথাগুলো দেখো। স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। স্যার অখণ্ড সংখ্যা কাকে বলে? খণ্ড মানে কি? ভগ্নাংশ। অখণ্ড মানে কি? ভগ্নাংশ নয় এরকম, ভগ্নাংশ নয় এরকম। ঠিক আছে, দেখো 1 2 3 ইত্যাদি স্বাভাবিক বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? আবার দেখো 2 3 5 7 এগুলোর কি বলছে? মৌলিক সংখ্যা। কি বলছে? মৌলিক সংখ্যা। যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে কি বলে? মৌলিক সংখ্যা। আমাকে বলো তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? এই যে 2 আছে, 2 একটা খুব মজার মানুষ, এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক। ক্ষুদ্রতম মৌলিক, এটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর আরেকটা জিনিস জানো, এই 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটা কি? 2। 2 এর মানে বুঝছি, ওকে। মৌলিক সংখ্যা বুঝছি, ওকে। যৌগিক সংখ্যা কি? যেই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক উৎপাদক আছে। উৎপাদক মানে কি? একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। চলো একটু দেখি। ফর্সে আমরা 6কে নিলাম। 6কে কি দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। ইয়েস স্যার, 2 একটা 6-এর উৎপাদক, 2 দ্বারা ভাগ করা যায়। 6কে কি 3 দ্বারা ভাগ করা যায়? ইয়েস স্যার। 6কে কি 6 দ্বারা ভাগ করা যায়? ইয়েস স্যার। তাহলে একাধিক উৎপাদক যদি কারো থাকে তাকে কি বলে? যৌগিক সংখ্যা। এখন একটা মজার টার্ম আছে যেটা আমরা অনেকে কনফিউজড হই, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা জিনিসটা কি? সহমৌলিক সংখ্যা জিনিসটা কি? সহমৌলিক সংখ্যা থাকে জোড়ায় জোড়ায়। কিভাবে থাকে? কাপল। ঠিক আছে, পেয়ারে থাকে। এক জোড়া সংখ্যা কিভাবে থাকবে? পেয়ারে থাকবে। সহমৌলিক হওয়ার জন্য সবচেয়ে সারপ্রাইজিং যে কথা, মৌলিক হওয়ার প্রয়োজন নাই। যেমন দেখো এইখানে 6 দিছে আর 35 দিছে। 6 কি মৌলিক সংখ্যা? নো নো নো। 35 কি মৌলিক সংখ্যা? না না না। কিন্তু একটা জিনিস দেখো, 6 আর 35-এর ভিতর, 6 আর 35 না 35-এর ভিতর, 6 আর 35-এর ভিতর 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, কমন উৎপাদক নাই। দেখো 6 দ্বারা 35-কে ভাগ করা যায় না। তাই এই 6 আর 35-কে কি বলা হয়? 6 আর 35-কে বলা হয় কি? সহমৌলিক সংখ্যা। যদি দুইটা সংখ্যার ভিতর 1 ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে, বা গসাগু না থাকে, বা ভাগ করা না যায়, বা কাটাকাটি করা না যায়, তখন তাকে বলে সহমৌলিক সংখ্যা, এবং এর জন্য মৌলিক হওয়ার প্রয়োজন নাই। দেখো যদি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হলে দুইটি স্বাভাবিক সংখ্যার এখানে বলছে যে দেখো 2টি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তবে তাকে কি বলে? তবে তাকে বলে সহমৌলিক সংখ্যা। তবে তাকে কি বলে? সহমৌলিক সংখ্যা। বুঝাইতে পারছি স্যার? বুঝাইতে পারছি, ওকে। চলো আমরা একটু সামনে আগাই। এরপরে আমরা ইন্টিজার শিখছি। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ওকে জেড দ্বারা প্রকাশ করা হয়। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, পড়ায় ফেলছি।
ভগ্নাংশ সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিউ এর মান 1 হইতে পারবে না, কারণ কিউ এর মান 1 হলে তো সেটা কি ভগ্নাংশ থাকে না, পূর্ণ সংখ্যা হয়ে যায়, তাই না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাদেরকেই কি বলে? ভগ্নাংশ সংখ্যা। এখানে দুইটা জিনিস মনে রাখবা, এইখানে দুইটা জিনিস মনে রাখবা। এক, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আরেকটা বুঝবা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। হ্যাঁ, বলতে পারো যে স্যার এগুলো তো আমি জানি, তারপরেও আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, তোমাদের শিখাই দিচ্ছি। প্রকৃত ভগ্নাংশটা আছে হলো গিয়ে, মনে করো যে 3/5, উপরেরটা ছোট, তার মানে লব ছোট হর বড় যদি হয় তবে তাকে কি বলে? প্রকৃত। আর যদি হয় এইরকম যে 5/3, লব বড় হর ছোট, তখন তাকে বলে অপ্রকৃত। ঠিক আছে, বুঝাইতে পারছি? সবাই কি বুঝতে পারছি যে পি লেস দেন, যে পি বাই কিউ আছে, বইয়ের ভাষায় যদি বুঝাই, পি বাই কিউ আছে, যদি পি লেস দেন কিউ হয় প্রকৃত ভগ্নাংশ, আর যদি পি গ্রেটার দেন কিউ হয় তখন তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। সো স্যার কিভাবে পড়াচ্ছি বুঝছো? প্রথমে বেসিক পড়াচ্ছি, তারপর বইয়ের সাথে বেসিকটা তোমাকে মিলাই দিব। এই চ্যাপ্টারটা যে শেষ, আমি তোমাকে একদম কনফার্ম করেই ছাড়বো যে বাবা দেখো তোমার এই চ্যাপ্টার একদম 100তে 100 শেষ, একদম বইয়ে মিলায় শেষ, হোমওয়ার্কও থাকবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যাই। আমরা যদি যাই মূলদ সংখ্যা কাকে বলে, বলছিলাম পি বাই কিউ আকারে, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা, তোমাদের বইয়েও লেখা আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো 3/1ও কিন্তু একটা মূলদ সংখ্যা, 3/1ও কিন্তু একটা মূলদ সংখ্যা। সেক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, আর পরে দেখাবো দশমিক সংখ্যা, সসীম দশমিক, এই তিনটাকে যেখানেই দেখবা সেখানেই বুঝবা সে মূলদ। অমূলদ সংখ্যা অবভিয়াসলি বুঝছো, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এইখানে গিয়ে একটা জিনিস দেখবা, যে একটু হিন্টস দিয়ে রাখি, পরে কি আমরা আবার দেখাবো, একটু হিন্টস দিয়ে রাখি। যদি কোনো সংখ্যা এরকম পাও যে 1.6666666666666666 চলতেছে, তুমি এটাকে সিম্পলি 1.6 এর উপর একটা ফোঁটা দিয়ে রাখতে পারো। এই ফোঁটাটার নাম হচ্ছে পৌনপণিক সংখ্যা। পৌনপণিক, ইংরেজিতে বলি রিকারেন্সি, পৌনপণিক রিকারেন্সি। আর আমরা বলবো কি আবৃত্ত দশমিক, মানে এর উপর একটা ফোঁটা দিয়ে দিছি, বিস্তারিত পরে কথা বলবো। তো এই যদি আমার পৌনপণিক সংখ্যা থাকে সেটাও কি হবে? মূলদ সংখ্যা। আজকের ক্লাসে পাবা, আমি জাস্ট হালকা করে তোমার মাথার ভিতর ওয়ার্ডটা ঢুকাই দিলাম, পৌনপণিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা, ওয়ার্ডটা ঢুকাইলাম, দেন এটা ক্লিয়ার করব। আবার দেখো যদি কোনো সংখ্যা থাকে √2, এই দেখো একটা হচ্ছে 1.314, আমি থামাই দিলাম, এটা সসীম দশমিক। আবার যদি আমি বলি 1.314 চলতেছে, সেটা কিন্তু অসীম দশমিক। মজার ফ্যাক্ট কি জানো? যদি কোনো সসীম দশমিক থাকে তবে সেটা মূলদ। আর যদি তোমার অসীম দশমিক থাকে, চলতেছে এরকম, অসীম দশমিক কিন্তু আবৃত্ত না, যদি এরকম থাকে সেটা অমূলদ, সেটা কি? অমূলদ। ঠিক আছে, এই যে দাগানো বই নিয়ে টেনশন করতেছো, কোনো টেনশন করো না, এগুলো দাগানো বইয়ের ভিডিও PDF দেয়া আছে, তুমি খালি লিখবা সাজন স্যার দাগানো বই বাস্তব সংখ্যা, পেয়ে যাবা, একদম পুরা বই দাগানো বইয়ের PDF সব পাওয়া যাবা, কোনো সমস্যা নেই, ইউটিউবে খালি সার্চ দিও। এখন ক্লাসটা করো, এগুলো নিয়ে টেনশন করো। আমি জানি অনেকে বলবা যে স্যার দাগানো বইটা কই পাবো, এটা পাইলে তো ভালো হইতো, এগুলো সব দেয়া আছে। দশমিক ভগ্নাংশ সংখ্যা, এইখানে আমরা মেইন কথাগুলো বলতেছিলাম যে দশমিক সংখ্যা কাকে বলা হয়। যেমন এটা সসীম দশমিক, এটা সসীম দশমিক, আর এইটা দেখো চলতে আছে, কিন্তু 3.33333333333 চলতেছে, একটা না খালি তিনই আসতেছে। তাহলে এটা আমরা ছোট্ট করে কি লিখতে পারি? আমরা এটাকে ছোট্ট করে লিখতে পারি 3.3 এর উপরে ফোঁটা। এটা কি বলে কি? আবৃত্ত দশমিক। বুঝাইতে পারছি? আবার দেখো এইখানে দেখো 1.732, কোনো কিছু কি রিপিটেশন আসতেছে? রিপিটেশন আসতেছে না, এটাকে বলে কি? অসীম দশমিক। তো সসীম দশমিক, অসীম দশমিক, বুঝতে পারছি? এই যে অসীম দশমিক বলা হয়, সসীম দশমিক বলা হয়। সকল সসীম দশমিক কি? মূলদ। সকল সসীম দশমিক কি? মূলদ। আমরা যদি আরেকটু আগাই সামনে, দেখো কত সুন্দর, তোমার আমি পড়ায় দিচ্ছি। এই যে দেখো লাস্টের লাইনটা পড়ো,
আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে একটু লাইনটা দেখো ভাই, ভালো করে দেখো। আবার অসীম দশমিক মানে যেগুলো চলছে, গাড়ি চলতে আছে, কিছু সংখ্যার যদি পুনরাবৃত্তি হয়, মানে একই জিনিস বারবার আসতেছে, যদি পুনরাবৃত্তি হয়, যদি কি পুনরাবৃত্তি হয়, এটা কি হলো, দুষ্টমি করলো আমার সাথে, যদি এখানে কি হয় পুনরাবৃত্তি হয়, তবে তাদেরকে অসীম আবৃত্ত দশমিক সংখ্যা বলে। স্যার পুনরাবৃত্তি কেমন হয়, এটার বেশ কয়েকটা নমুনা তোমাদের দেখাই, যেমন দেখো তোমাদের বইয়ের উদাহরণই, এখানে কি 1.232323 চলতেছে, স্যার ফোটাটা দিমু কার উপর, এখানে ফোটা দিব আসলে 1 পয়েন্ট, যেই কয়টা তোমার বারবার আসতেছে ওই কয়টার উপর ফোটা দিব। এখন এখানে আবার একটা ছাতা টেকনিক আছে। ছাতা টেকনিক কি, মনে করো এখানে তো 2টা ডিজিট ছিল, তাই আমি লিখলাম কি যে 2টার উপর ফোটা। বাট স্যার যদি ডিজিট 3টা বা 4টা বা 5টা হয়, তখন কি করবেন, তখন উপরে ছাতা দিয়ে দিব, আমব্রেলা টেকনিক। মনে করো এটা কি আছে, এটাকে যদি আমি নর্মাল লিখি 5.1654654 বারবার এই 654 আসতেছে এবং এখানে ডট 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 দেওয়া আছে। তাহলে দেখো তো তোমার কোন সংখ্যাগুলা বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। স্যার এই যে 654 এই 654টা বারবার রিপিট হচ্ছে, স্যার তাহলে তো এটাকে থামানো উচিত, তাই না? তাহলে কিভাবে থামাবো, তুমি লিখবা কি 5.1654, এরপরে বলছে কি আমব্রেলা, ছাতা টেকনিক। এই 2টার উপরে যদি তুমি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দাও, তার মানে এর মাঝখানে যতগুলো আছে সবগুলোর উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া। 1 কিন্তু পৌনঃপুনিক না, 1 পৌনঃপুনিক ছাড়া। তাহলে 5654 এইটাই আমাদের বারবার রিপিট হচ্ছে। ক্লিয়ার স্যার, বুঝাইতে পারছি? তো অসীম আবৃত্ত দশমিক যেটা আছে এটা তোমাকে বলে দিলাম। অসীম আবৃত্ত মানে ছাতা সহ, আর অনাবৃত্ত মানে চলছে তো চলছে। এই যে অসীম আবৃত্ত দশমিক বললাম, এটা মূলদ না অমূলদ? এটা মূলদ। কেন মূলদ? কারণ একে ভগ্নাংশে প্রকাশ করা যায়। স্যার ভগ্নাংশে প্রকাশ করে দেখান, আসছি, সাথেই থাকো। এটা মূলদ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এখন এখানে দেখো বাস্তব সংখ্যা, সকল মূলদ ও মূলদ সংখ্যার সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি দ্বারা প্রকাশ করা হয় কোথাও লিখে নাই, বুঝছো? বাট আমরা তো ক্লাসের শুরুতেই আমরা এই জিনিসগুলো শিখে এসেছি। ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার 0 থেকে বড়, ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার 0 থেকে ছোট, নন নেগেটিভ বা অঋণাত্মক সংখ্যা, দেখছো? নন নেগেটিভ বা অঋণাত্মক সংখ্যা বলছিলাম না, একদম বক্স করে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, বলছিলাম না? ইয়েস, দেখো 0 সহ সকল ধনাত্মক, 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। আমি একটা চার্ট পড়াইছিলাম না আজকের ক্লাসে, চার্টটা দেখো। বাস্তব সংখ্যা 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? দেন তোমরা বইয়ের ভিতরে এইভাবে লেখা রাখবা, তোমরা যখন বই পাবা, যারা 9 উঠছো বই পাবা, তো বইয়ের ভিতরে এইভাবে লেখা রাখবা। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা জেড, এটার কোনো নাম গন্ধ নাই। এটা ধনাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার ভিতর যেগুলো আছে, ধনাত্মক সংখ্যাকে থেকে আমরা পাই স্বাভাবিক সংখ্যা n বের করতে পারি, ঠিক আছে? ধনাত্মক সংখ্যার ভিতর ধনাত্মক আছে, 0 আছে, ঋণাত্মক আছে। দেখো ধনাত্মক সংখ্যার ভিতর আবার কি কি হয়, যৌগিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হইতে পারে না, শুধু ধনাত্মক সংখ্যা। মৌলিক সংখ্যা পাই, কোনো ঋণাত্মক মৌলিক সংখ্যা পাবা না, সব ধনাত্মক মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 শিখে আসছে। 1 পাই, যৌগিক সংখ্যা পাই, ঠিক আছে? ভগ্নাংশ থেকে আমরা কি পাই, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃতর আবার একটা ছোট বই আছে, সেটা কি তোমরা পড়ছো, 3 সমস্ত 3 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1, এটা কি বলে,
অপ্রকৃত সংখ্যা, অপ্রকৃত এবং মিশ্র সংখ্যা। এটা একই সাথে অপ্রকৃত আর একটা ছোট ভাই বললাম না, এর একটা ছোট ভাই আছে মিশ্র সংখ্যা, একে মিশ্রও বলা যায়। ক্লিয়ার? সো তোমরা তো ভিডিওটা দেখতেছো, ক্লাসটা করতেছো, কমেন্টেও তো দেওয়া লাগবে, একটু হাইপ তোলা লাগবে না? আমার তো বোঝা দরকার তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা। আমাকে তোমরা একটু কমেন্টে বলবা, আমি বেসিক টু প্রো ক্লাসে এটা একদম প্রপারলি তোমাদের করাই দিব, শিখাই দিব, ঠিক আছে? আমাকে তোমরা জাস্ট বলবা যে স্যার এ প্লাস বি বাই সি, এটা তোমাদের কুইজ নাম্বার 1, কুইজ নাম্বার 1, এ প্লাস বি বাই সি একদম কমেন্টে বলবা। এবং এ সমস্ত বি ভাগের সি, এই দুইটার ভিতর কোনো পার্থক্য আছে কি নাই, পার্থক্য আছে কি নাই এটা তোমরা একটু বলবা। আর বেসিক টু প্রো ক্লাসে 3.0 তে আমরা তো এটা সলভ করাই দিব। ও বাই দ্য ওয়ে, বেসিক টু প্রো 3.0 এই জিনিসটা কি আসতেছি, জাস্ট কোয়েশ্চেনটা রাখো, আমরা আবার পুরো চার্টটা শেষ করে ওই পার্টে যাব। সো দেখো দশমিক সংখ্যার ভিতর কি কি পাইলাম, সসীম দশমিক যে থেমে যায়, আর পরে কি পাইছি অসীম আবৃত্ত, চলতেছে কিন্তু একই সংখ্যার রিপিটেশন হচ্ছে। আবার অমূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যার ভিতর পড়ছে, অমূলদ সংখ্যার ভিতর কি পাইলাম আমরা অসীম অনাবৃত্ত দশমিক, মানে রিপিটেশন নাই, একদম অসীম পর্যন্ত চলতেছে। বলতেছিলাম বেসিক টু প্রো 3.0 এর কথা, বেসিক টু প্রো 3.0 এটা কি? সো তোমরা সবাই জানো আমি এই বছর থেকে রেজোন্যান্স মেথডে জয়েন করেছি এবং আমার কোর্সগুলো তোমাদের ডিজাইন করছি। তো সেরকম একটা মজার কোর্স হচ্ছে এই বেসিক টু প্রো, যেখানে আমরা তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে সকল প্রবলেম আমরা সলভ করে দিব, একদম সকল প্রবলেম আমি তোমাদের সলভ করে দিব। সাপোজ তুমি যদি যাও রেজোন্যান্স মেথডের যে আমাদের চ্যানেলটা আছে, পেজ আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবা রেজোন্যান্স মেথডের, ঠিক আছে? রেজোন্যান্স মেথডের ওয়েবসাইটগুলোই দেখো, আমাকে দেখা যায়, দেখতে পাচ্ছ? এই ওয়েবসাইটে যাওয়ার পর মনে করো তুমি হলো গিয়ে কোর্সটা কিনবা, কি কি কোর্স আছে একটু দেখতে চাও, এবং তুমি 8 থেকে 9-এ উঠছো, তাহলে তুমি যাবা এই ক্লাস 9-এর কোর্সে। ক্লাস 9-এর কোর্সে গিয়ে দেখো ফিজিক্স কোর্স আছে, ম্যাথ কেমিস্ট্রি কোর্স আছে, ম্যাথ কোর্স আছে। এই যে ম্যাথ কোর্সটা আছে, এই ম্যাথ কোর্সে জানুয়ারি মাস থেকে আমরা পুরো দমে নেমে যাব, একদম গুছায়া। সো এই যে ছোটোখাটো একদম কোর বেসিক, বেসিকেরও বেসিক, ওইগুলো আমরা ওইখানে শিখাবো, ঠিক আছে? কিভাবে শিখাবো, তুমি যদি যাও এখানে গেলে, এখনও তো আমাদের যখন ভিডিওটা শ্যুট করতেছি আরও একদিন আছে, আমি জানুয়ারি মাসেই তোমাদের এটা গিফট দিতে চাই এই ক্লাসটা। সো এখন তো আর দেখতে পারবা না, প্রি বুক তো আর অপশন যদি থাকে তখন তোমরা প্রি বুক লিখবা। এখানে যদি কেউ লিখতে পারতো, যারা এখনও ভর্তি হও নাই, তারা যদি খালি স্রেফ এখানে লিখতে পারতা প্রি বুক, আচ্ছা এখন আসতেছে না, এখানে প্রি বুক লিখলেই এই কোর্স প্রাইস কমে যেত, কোর্স প্রাইস কমে যেত, ঠিক আছে? সো এইখানে আমরা একদম সব কিছু বেসিক থেকে পড়াচ্ছি। ম্যাথে আমার সাথে কি কি পাবা দেখো, লাইভ ক্লাস পাবা, কিউএনএ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা, উইকলি এক্সাম পাবা, মান্থলি এক্সাম পাবা, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট পাবা। আর একটা মজার জিনিস, স্টুডেন্ট অফ দ্য মান্থ প্রতি মাসেই তোমাকে দিব কামব্যাক করার সুযোগ। সো তুমি যদি মনে করো পরীক্ষা দিয়ে লিডার বোর্ডে টপে থাকো, তাহলে তোমাকে খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? ডেডিকেশন গ্রুপ থাকবে। আমার সাথে আর কে কে আছে এই কোর্সে? আমার সাথে এই কোর্সে আছে রেদওয়ান আর নাফি, দুইজনই অনেক, রেদওয়ান তো অনেক ভালো ম্যাথ পড়ায়, নাফি ম্যাথ নিয়ে পড়াশোনাই করতেছে, আর আমি এই বিগত 16 বছর যাবত অঙ্ক পড়াচ্ছি আর কি, পড়ায় যা শিখছি। আচ্ছা, সো চলো আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। তো তোমরা এই কোর্সগুলোতে এনরোল করে নিতে পারো। এইখানে শুধুমাত্র এই একটা না, আরও অন্যান্য সাবজেক্ট, সায়েন্সের সবগুলো সাবজেক্ট আছে, আমরা পরবর্তীতে এগুলো দেখাবো। এই পর্যন্ত বুঝছি আমরা আমাদের যে কাজগুলো ছিল, ওকে। তো আমরা চার্টটাও বুঝে গেছি। তোমাদের এখানে আমি একটা হোমওয়ার্ক দিছি, এই হোমওয়ার্কের উত্তরগুলো আমার কাছে বুঝে নিবা বেসিক টু প্রো ক্লাসে। দেখো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের ভিতর এইগুলা পাবা। এখন দেখো, এখন বলছে কি যে দুইটা সংখ্যার মাঝে আমরা তো বাস্তব সংখ্যা শিখছি, মূলদ সংখ্যা শিখছি, অমূলদ সংখ্যা শিখছি, তো একটু প্রমাণ করা দরকার মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার। সো চলো প্রমাণে যাই। আমি তোমাকে স্রেফ বললাম যে স্যার তুমি তো বাস্তব সংখ্যা শিখে গেছো, আমাকে √3 আর 4-এর ভিতর √3 ও 4-এর মাঝে
এই অধ্যায় থেকে যদি সিকিউ আসে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বললাম 5টি মূলদ ও 5টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। কি বলছি? √3 এবং √4 এর মাঝে 5টি মূলদ 5টি অমূলদ। বলতে পারো স্যার বইয়ে তো একটা না দুইটা চাইছে, আপনি 5টা চাইলেন কেন? আপনি 5টা চাইলেন না, আপনি এত বেশি চান কেন? হ্যাঁ, এত বেশি চান কেন? তো তোমাদের বইয়ে 2টা অমূলদ সংখ্যা চাইছে, আমি 5টা মূলদ সংখ্যা চাইছি, 5টা অমূলদ সংখ্যা চাইছে। তুমি কি জানো এই √3 আর 4 এর ভিতর লাখ লাখ কোটি কোটি মূলদ সংখ্যা আছে? স্যার কেমনে? চলো দেখি। √3 মানে কত? √3 মানে হচ্ছে 1.732 ... চলতেছে। আর 4 তো 4ই, ঠিক আছে? সো আমাকে বলো তো স্যার a = 1.8 এটা কেমন সংখ্যা? মূলদ না অমূলদ? স্যার দশমিকের পরে তো থেমে গেছে, আর থেমে যাওয়া মানে সসীম দশমিক। স্যার আপনি বলছিলেন এটা সসীম দশমিক মানে মূলদ সংখ্যা, ডান, এটা মূলদ। b 1.82, c 1.83, d 1.9, e মনে করো 3.5, এই সবগুলা কি মূলদ সংখ্যা। আরও এরকম লাখ লাখ কোটি কোটি, আমি 1.8, 1.81, 1.82, বুঝতেছো? পরেরটা 1.811, 1.812, খেলা বুঝছ? আচ্ছা, এই সবগুলা কি মূলদ। আবার যদি বলি ই এফ 1.812, জি 1.823, H 1.835, EFGH I 1.921, J 3.512। এই পাশে সবগুলা কি মূলদ, আর এই পাশে সবগুলা কি অমূলদ, কারণ এগুলা অসীম পর্যন্ত চলতেছে। দশমিক সংখ্যা অসীম পর্যন্ত তো চলতেছে, সবগুলা কি অমূলদ সংখ্যা। সো এখন দেখো তো এখানে 5টা মূলদ সংখ্যা এবং 5টা অমূলদ সংখ্যা বের করে ফেলছি। স্যার লিখবো কিভাবে? লিখার জন্য ভাষাগত যে দিকটা আছে সেই দিকটা যদি আমি তোমাকে বুঝাই, তোমাদের বইয়ের ভিতরে অনেক নাটক করে লিখছে, তুমি লিখবা কি স্পষ্টত। এ যে সংখ্যাটা আছে এ √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। দেখো তো ভুল বলছে কিছু? এ যে সংখ্যাটা আছে এটা √3 থেকে বড় না, এটা √4 থেকে ছোট না? ছোট তো। এবং কেমন সংখ্যা? এবং মূলদ সংখ্যা। সেম ওয়েতে এর পরিবর্তে বি সি ডি ই লিখতে পারো। আবার যখন এফ জি এইচ আই লিখবা, মূলদের আগে কি লিখে দিবা? অমূলদ লিখে দিবা। মূলদের আগে কি লিখে দিবা? অমূলদ লিখে দিবা। চলো তোমাকে বইয়ের প্রমাণটাও দেখাই। ফিলিংসটা বুঝছো, লেখাটা বুঝছো, কি লিখবা? স্পষ্টত, √3 থেকে বড়, 4 থেকে ছোট, মূলদ সংখ্যা। আরও ফিলিংস বুঝা দিই, ফিলিংস একদম করা হওয়া লাগবে, ফিলিংসটা হওয়া লাগবে একদম করা। দেখো স্যার স্পষ্টত এ ও বি উভয়ই অমূলদ সংখ্যা এবং √3 এবং 4 মাঝে অবস্থিত। তারা র্যান্ডম একটা সংখ্যা নিছে, আর আমরাও র্যান্ডম একটা সংখ্যা নিছি। কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এরকম হাজার হাজার সংখ্যা বের করা পসিবল, হাজার হাজার সংখ্যা বের করা পসিবল। ক্লিয়ার স্যার? আমরা বুঝে গেছি, খুব সহজেই বুঝে গেছি। আমাদের প্রথম যে উদাহরণটা আছে √3 ও 4 এর মাঝে 2টি অমূলদ সংখ্যা বলছিল, আমরা খুশি হয়ে তাকে 5টা মূলদ এবং 5টা অমূলদ সংখ্যা বের করে দিলাম। তার মানে এই রিলেটেড যত প্রশ্ন আসে এখন তুমি কিন্তু সলভ করতে পারবা। অলসো তোমার কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার স্যার, রাইট? একেবারে আমি তোমাদের ফুল কনসেপ্টের যে পার্টটা আছে বই ধরে ধরে বইয়ের তো একদম ক্লিয়ার, রাইট? এবার দেখো আমরা যদি তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেইগুলোর দিকে যাই। পরবর্তী অঙ্কটা কি আছে? অঙ্ক 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 তুমি কই? √2 একটি অমূলদ সংখ্যা। তো আমি √2 করাবো না, √2 তো উদাহরণে দেওয়া আছে। চলো √5টা করাই দিই। এবং
এর সাথে সাথে তোমাকে এমন একটা টেকনিক শিখাবো যেই টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো সংখ্যা প্রুফ করতে পারবা। কিভাবে চলো দেখি। তো কোয়েশ্চেন কি, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এটার প্রমাণটা একটু ঘাড়তেরামি টাইপের প্রমাণ। তুমি প্রথমে বলবা কি না একটা মূলদ সংখ্যা, এরপর বলবা না এটা মূলদ সংখ্যা হতে পারে না, পরে বলবা যে এটা মূলদ সংখ্যা। এই টাইপের অঙ্ক করার জন্য প্রথমে তুমি ক্যালকুলেটর দিয়ে √5টা একটু বের করে নিবা। আমিও তোমাদের সাথে সাথে ক্যালকুলেটর দিয়ে √5 এর মানটা বের করে নিই। √5 ইকুয়ালস টু হচ্ছে 2.23 ... ঠিক আছে। এখন তুমি যেই কাজটা করবা, এই 2.23 ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত, এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে 2.23 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2, 2 দুগুণে 4, পূর্ণবর্গ সংখ্যা হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার। এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 2 আর এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 3। আমি তোমাকে কি বলছি, পূর্ণবর্গ সংখ্যা নিতে, তার মানে কি 2 স্কয়ার নিবা আর কি নিবা 3 স্কয়ার। এই যে পূর্ণবর্গ মানে হোল স্কয়ার, পূর্ণ মানে হোল, বর্গ মানে স্কয়ার, হয়ে গেল হোল স্কয়ার। ঠিক আছে, হোল স্কয়ার সংখ্যাটা নিবা। নেওয়ার পর তুমি লিখবা, তুমি কিছু ভাজা মাছ উল্টা খেতে পারো না, তুমি লিখলা যে এইটা যে 5 যে আছে 5 আসলে 4 থেকে বড় কিন্তু 9 থেকে ছোট। এইখানে 4 আর 5 কি, 4 আর 9 কি পূর্ণবর্গ সংখ্যা, আগের পূর্ণবর্গ সংখ্যা পরের পূর্ণবর্গ সংখ্যা। পরের লাইনে যাবা, গিয়ে সবগুলোকে রুট করে দিবা, রুট রুট রুট। সবগুলোকে রুট করলে কি পাও, 4কে রুট করলে কত পাও 2, 5কে তো রুট করতে পারো না, আর 9কে রুট করলে কত পাও 3। এই যে নাটকটা আছে, এই নাটকটাকে তুমি সুন্দর করে লিখবা, লিখে তুমি বলবা কি, এখানে লিখবা স্পষ্টত কি √5 2 থেকে বড় কিন্তু কত থেকে ছোট, 2 এর থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। এখন 2 থেকে বড় 3 থেকে ছোট হলে কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা না, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। √5 যে পূর্ণ সংখ্যা নয় এটা তুমি প্রথমে ফিক্স করে দিলা। এরপর দিবা কি, ধরি, এই যে এখান থেকে ঘাড়তেরামি শুরু, ধরি √5 মূলদ সংখ্যা, ধরি √5 মূলদ সংখ্যা। সুতরাং √5 ইকুয়ালস টু কি p/q, যেখানে কি pq সহমৌলিক, মৌলিক। সহমৌলিক কেন, কারণ এগুলো কাটাকাটি করতে পারবো না, কাটাকাটি যায় না, এমন একটা সংখ্যা যেটা কাটাকাটি ছাড়া সংখ্যা, এবং কিউ কি 1-এর থেকে বড়। পি আর কিউ সহমৌলিক সংখ্যা, কিউ হচ্ছে 1-এর থেকে বড়। সহমৌলিক সংখ্যা শিখে আনছিলাম, কাটাকাটি করা যায় না। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করে দাও, 5 ইকুয়ালস টু p²/q²। কি করছো, বর্গ করে উভয় পক্ষে এটা কিউ দ্বারা গুণ করো, 5q আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে p²/q² ইন্টু হচ্ছে কিউ, কাটাকাটি করলে p²/q। ঠিক আছে, এটা রইল p²/q। এই পার্ট আমরা বুঝে গেলাম। এখন এই পার্টটা বুঝার পরে বস, তুমি যখন এই পার্টটা বুঝে গেছো, এখন তোমার সাথে আমার আসল খেলাটা শুরু। এখন দেখো, এখন তুমি বলবা যে এটা যে সমান হইতে পারে না, এই গল্পটা বলবা যে 5q স্পষ্টত কি পূর্ণ সংখ্যা, অপরপক্ষে
পি স্কোয়ার ও কিউ এর মাঝে এর মাঝে কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখন আমারে বলো, একটা পূর্ণ সংখ্যা যেহেতু সহমৌলিক ছিল না, কাটাকাটিও করতে পারো না, সাধারণ উৎপাদক নাই, তাহলে পি স্কোয়ার বাই কিউ তো কোনো পূর্ণ সংখ্যা না। আর যদি পূর্ণ সংখ্যা না হয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার সমান হইতে পারে? সুতরাং কি লিখবা, 5q পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। সুতরাং √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। কোনো সংখ্যাই কি হতে পারে না। যদি কোনো সংখ্যাই না হতে পারে, √5 কি? √5 একটা অমূলদ সংখ্যা, প্রমাণিত। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। প্রথমে ঘাটতে আমি কি করছো, এই জায়গাতে ধরি √5 একটি মূলদ সংখ্যা, এটা ধরে তুমি কাজ করছো। পরে গিয়ে বলছো যে না, 5q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক নাই, পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না, সুতরাং 5q পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। তার মানে কি, √5 এর মান পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হতে পারে না, কোনো সংখ্যাই হতে পারে না। সুতরাং √5 অমূলদ সংখ্যা। সুতরাং √5 অমূলদ সংখ্যা, প্রমাণিত। বুঝছি স্যার। সুতরাং √5 অমূলদ সংখ্যা, প্রমাণিত। মজা না? মজা। আরেকটা প্রমাণ করাই তোমাদের। মনে করো প্রশ্নটা হচ্ছে এরকম, 4টি ক্রমিক সংখ্যা বুঝো তো, 1 2 3 4 ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা পূর্ণবর্গ। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা পূর্ণবর্গ, এটা প্রমাণ করতে হবে। সো তোমরা তো অনেক চালাক। স্যার এটা তো একদম ইজি। 1 2 3 4, এ হচ্ছে 4টা ক্রমিক সংখ্যা, 1 2 3 4, এর সাথে যোগ করব 1, তাহলে কি হয়, 3 2 6, 4 6 24, 24 প্লাস 1 থাকে কি 25, 25 তো 5 স্কোয়ার, পূর্ণবর্গ, প্রমাণিত। কিন্তু স্যার আমি তো বলছি যে কোনো 4টি, আমি তো 1 2 3 4 বলি নাই। তাহলে কি করা লাগবে, এখানে হালকা একটু নাটক করতে হবে। কি নাটকটা করবা শিখাই দিচ্ছে। লিখবা, ধরি প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে x। তোমার প্রথম সংখ্যাটা কি? x। তুমি ধরে নিলে তোমার প্রথম সংখ্যাটা x। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার এইটার থেকে 1 বড় এইটা, এইটার থেকে 1 বড় এইটা, এইটার থেকে 1 বড় এইটা। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে? পরেরটা হবে x + 1, এর পরেরটা হবে x + 2, এর পরেরটা হবে x + 3। তুমি x এর মান 1 বসায় দেখো, 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4। তাহলে প্রশ্ন মতে আসো। প্রশ্ন তোমাকে কি বলছে? প্রশ্ন মতে x + 1, x + 2, x + 3 + 1, এটাই তোমার প্রশ্ন মতো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করছে। গুণের সুবিধার্থে কি করবা জানো? এ হচ্ছে ছোট ভাই আর এই হচ্ছে বড় ভাই, এই দুটোকে একসাথে আনো। তাহলে x × x + 3, x + 1 × x + 2 + 1 গুণ করো, কি হয়?
এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স, এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স, এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস টু প্লাস ওয়ান। এখন একটা কাজ করো, এই পুরাটাকে, এই যে মানটা আছে এই মানটাকে তুমি পি ধরে ফেলো, পি। তাহলে পি ইন্টু পি প্লাস টু প্লাস ওয়ান, কী করছো? এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্সকে পি ধরে যদি এটাকে ধরো তাহলে দেখো তোমার কি আসে। এখানে থাকে পি স্কোয়ার, এখানে থাকে টু পি, আর এখানে থাকে ওয়ান। ছোটবেলায় শিখছিলা এই যে ওয়ান আর এখানটা ওয়ান স্কোয়ার লাগাই দাও, তাহলে কি হয়? পি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। পি এর মান বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তার কি হোল স্কোয়ার। এখন এটার ভিতরে তুমি যেই সংখ্যাটাই বসাও না কেন সবসময় কি হোল স্কোয়ার আকারে আসে না, পূর্ণবর্গ। তাহলে তুমি পুরো লাইনটা লিখবা যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে এক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে তা পূর্ণবর্গ লেখা, লাস্টে লিখবা কি প্রমাণিত, প্রমাণিত। আমার একটা মজা করে আমি লিখি প্রমাণিত, প্রমাণিত খাতায় লিখো না। কনসেপ্ট বুঝছি, বেসিক বুঝছি, খেলা শেষ, ক্লিয়ার। আর একখান প্রমাণ আছে মুরব্বী, আর একখান প্রমাণ আছে। সেই প্রমাণটা কি? সেই প্রমাণটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, কোন একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা এর বর্গকে তুমি যদি, বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে তুমি যদি 2 দ্বারা বা 8 দ্বারা ভাগ করো, প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। প্রশ্নটা লিখি, দেখো প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে বিজোড় স্বাভাবিক, একের ভিতর অনেকগুলা প্রশ্ন, তোমাদের বইটা স্যার পড়াইতে পড়াইতে মুখস্থ হয়েছে মোটামুটি। স্বাভাবিক সংখ্যার বর্গ ও বিজোড় সংখ্যা, এইটা একটা, এইটা একটা, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন করা যায়, বর্গকে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 2 অথবা 8 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে। প্রশ্ন 2টা বা 3টা প্রশ্ন। বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, এটা একটা প্রশ্ন। বর্গকে 2 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে, এটা একটা প্রশ্ন। বর্গকে 8 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, সো তুমি প্রথমেই করবা কি, ধরি n ইকুয়ালস টু প্যাটার্ন চ্যাপ্টার বা ধারাতে পড়ছো, যারা 8 থেকে 9 উঠছো তোমরা প্যাটার্নে পড়ছিলা, বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মনে পড়ছে? সেখানে কি শিখছিলা? n ইকুয়ালস টু 2x মাইনাস 1। এখান থেকে সবসময় কি আসে? বিজোড় সংখ্যা আসে, সবসময় বিজোড় সংখ্যা আসে। তুমি এখন লিখে দিবা x বিলংস টু n, তার মানে x এর প্রত্যেকটা মান কি বসাবা? x এর মান স্বাভাবিক সংখ্যা বসাবা। দেখো তুমি যদি 1 বসাও, 2 একে 2, 1 বাদ থাকে 1। যদি 2 বসাও, 2 দুগুণে 4, বিয়োগ যদি 1 দেই থাকে 3, দ্বিতীয় বিজোড় সংখ্যা। যদি 3 বসাও, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে থাকে তো 5, বিজোড় সংখ্যার প্যাটার্ন মনে পড়ছে? আচ্ছা, তো এইটাকে কি করতে হবে? আমাকে বর্গ করতে হবে। তাহলে n স্কোয়ার ইকুয়ালস টু কি? 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে কি 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। সূত্র ফেলালে যদি এটা তোমাদের প্যাচ লাগে কোনো টেনশন নেই, আমি আছি তো। 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কি কমন যায়? 4x কমন যায়, থাকে কি x মাইনাস 1 প্লাস কি 1। এখানে একটা জিনিস বলো তো আমাকে, এই যে x আর x মাইনাস 1 এরা কেমন সংখ্যা?
মনে করো লিখছিলা তুমি 1 2 3 4 5, যখন তোমাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছিলা এক্স, পরেরটা কি এক্স প্লাস 1, পরেরটা কি এক্স প্লাস 2 বলছিলা না? এখন আমাকে বলো তো এর উল্টা যদি আমি বলি, উল্টাটা বলি, এইটার থেকে 1 বিয়োগ করলে কত হয়? এক্স প্লাস 1। এইটার থেকে 1 বিয়োগ করলে কত হয়? এক্স। এইটার থেকে 1 বিয়োগ করলে হয় 1, এটার থেকে 1 বিয়োগ করলে হয় 2, এটার থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে স্যার এই যে আমার ছোট্ট বন্ধু এক্স আর এক্স মাইনাস 1 আছে, এরা কেমন সংখ্যা? এরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কেমন সংখ্যা? ক্রমিক সংখ্যা। এরা কেমন সংখ্যা? ক্রমিক সংখ্যা। কেমন সংখ্যা? ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যার তো স্যার একটা নাটক আছে, একটু ভালো করে খেয়াল করো। বিজোড় জোর, বিজোড় জোর, এরপরটা 6 জোর। দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার ভিতর একটা জোড় সংখ্যা হবে, একটা জোড় সংখ্যা হবেই। তাহলে লিখবা কি এক্স ও এক্স মাইনাস 1 ক্রমিক সংখ্যা, এদের ভেতর একটি জোড় সংখ্যা হবেই। এদের ভিতর একটা কি জোড় সংখ্যা হবেই। আর যদি একটা জোড় সংখ্যা হয়, সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস 1 কি 2 দ্বারা বিভাজ্য। ঠিক লিখছি? এখন মজা বুঝো। এক্স ইন্টু এক্স প্লাস 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশিষ্ট থাকে কি 1। তাহলে তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবা যে এর বর্গ একটা বিজোড় সংখ্যা, প্রমাণিত। কারণ তুমি একটা নিঃশেষে বিভাজ্য হয়েছে। যেমন ধরো 5 আছে, 5 রে তুমি কি লিখতে পারো 4 প্লাস 1, পারো কিনা? এই 4 কি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু লাস্টে কি থাকে? একটা 1 থাকে। 1 থাকার কারণে পুরো 5 কি হয়ে যাচ্ছে? বিজোড় সংখ্যা। সেম কাহিনী এই জায়গাতে এক্স ইন্টু এক্স মাইনাস 1 একটা জোড় সংখ্যা হবেই, তার মানে 2 দ্বারা বিভাজ্য। এতটুকু 2 দ্বারা বিভাজ্য, তাহলে পুরাটা কি হবে? 2 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। মানে কি আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ বিজোড় স্বাভাবিক সংখ্যা প্রমাণিত। এরপরে আসো দ্বিতীয় পার্টটা। সুতরাং এখানে লিখবা, সুতরাং প্রথম প্রশ্ন, সুতরাং n স্কয়ার একটি বিজোড় সংখ্যা। এটা ছিল তোমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। এটা 1 নাম্বার প্রশ্নের উত্তর। 2 নাম্বার প্রশ্নের উত্তর কি? সুতরাং n স্কয়ারকে 2 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। শেষ। এটাও প্রমাণিত। 3 নাম্বার, এখানে একটু লিখবা। কি লিখবা? এক্স ইন্টু এক্স মাইনাস 1 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 4x ইন্টু এক্স মাইনাস 1 কত দ্বারা? 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8 দ্বারা বিভাজ্য। পুরা লাইনটা লিখবা যে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। প্রমাণিত। স্যার প্রশ্ন শিখাইলাম কয়টা? একটা। উত্তর বের করে শিখাইলাম কয়টা? 3টা। সো স্যার যদি গুছায়া পড়ো, এত বেশি পড়তে হয় না, অনেক কম পড়লে সুন্দর মতে তুমি পড়ালেখা করে ফেলতে পারবা। এর ফলশ্রুতিতে কি কি হয়েছে জানো? তুমি দেখতে চাও? চলো হাতে নাতে একটা তোমার প্রমাণ দেখে আসি। চলো একটু বয়ে যাই। এতক্ষণ আমরা কি কি পড়লাম তোমাদের একটু দেখায় দিই। একদম এই দেখো প্রমাণটা। এই দেখো বাচ্চারা, উদাহরণ 2, প্রমাণ করো যে যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। করে ফেলছি, তাই না? একদম বুঝে শুনে। নেক্সট দেখো, তোমার আরো মজা দেখাই। তুমি মজার দেখছোটা কি?
এইভাবে তুমি এমনভাবে তোমার পড়াবো, তোমার অধ্যায় কখন শেষ হয়ে গেছে তুমি টেরও পাবা না, তুমি টেরও পাবা না তোমার অধ্যায় শেষ হয়ে গেছে। বুঝছ? তোমার দেখাই, যাও যাও যাও, অধ্যায় আসো না কেন দুষ্ট? আরে অধ্যায় আসো, আমার বাচ্চারা অধ্যায় দেখবে। কি শুধু দেখাইতে আছে, কি একটা অবস্থা না, কি একটা অবস্থা, এখনো সে দেখাচ্ছে, অথচ আমাদের অধ্যায় কবেই শেষ, এইখানে আসো। নিচের কোনটি অমূলদ সংখ্যা? ক্যালকুলেটর চেপে চেপে বের করতে পারবা, তুমি বের করতে পারবা। এটা তো মূলদ, এটা মূলদ, কারণ পৌনঃপুনিক চিহ্ন আছে। এটাকে 4/3, এটাও কি একটা মূলদ সংখ্যা। 8কে কিউব করলে কত হয়? 2/3, তার হোল কিউব, আর এই কিউব রুট মানে কি 1/3। কাটাকাটি করলে কি এইখান থেকে আমার মান পাওয়া যায়, তাই না? এইখান থেকে আমি আমার মান পেয়ে যাই। 3 কাটা 2/3 থাকে, 2/3 থাকে। এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু দেখো তো স্যার, এইটার ভিতর কি কোনো কাটাকাটি করতে পারবা? √3 আছে স্যার। সঠিক উত্তর এইটা, এটা হচ্ছে অমূলদ। বলছে কি নিচের কোনটা অমূলদ সংখ্যা। বুঝে গেছি? ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ। আনডাউটলি সি হচ্ছে সঠিক উত্তর, দেন দেখো 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তোমরা দেখো 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। এই যে এতক্ষণ তোমাকে পড়াইলাম পূর্ণ সংখ্যার সেট, এবার বলো তো নিচের কোনটা পূর্ণ সংখ্যার সেট? স্যার এটা তো জোড় সংখ্যা দেখতেছি, এইদিকে বিজোড় সংখ্যার মতো দেখতেছি, হইল না। এইটা দেখো তো ((-2 -1 0 1 2), এইটাই কি আমার পূর্ণ সংখ্যার সেট না? এইটা আমার অঋণাত্মক সংখ্যার সেট 4 পর্যন্ত, আর এটা কি আমার বিজোড় সংখ্যার সেট। বুঝছি মজা। পরে দেখো যে স্যার এতক্ষণ কি পড়াইলাম। 5 নাম্বার, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। প্রমাণ করে আসছে, এই যে কিছুক্ষণ আগে প্রমাণ করে আসলাম তোমাদের জন্য। এটা ঠিক আছে। দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক একটা জোড় সংখ্যা কিভাবে করব? এ একটা 2, এ একটা 4, 4 দুগুণে 8, 8ও কি একটা জোড় সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ না মানে 3 স্কয়ার নয় না, √5, এটা তো পূর্ণবর্গ না, এটা কি মূলদ? আরে কি যে বলেন স্যার, কিছুক্ষণ আগে না পড়াইলেন যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। একদম বই বুঝে গেছি, একদম বইয়ের সাথে মিলায়া বুঝছি, যা যা পড়ছি সব অ্যাপ্লাই করতে পারতেছি। আচ্ছা, এরপর দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? খুব সিম্পল একটা প্রশ্ন, তুমি একটু দেখো। 1 2 3 কত দ্বারা বিভাজ্য? 3 দুগুণে 6। আরেকটা নাও 7, আরেকটা নাও 5 6 7, 5 6 7 কত হয়? 5 6 30, 210। 5 6 30 আর 7 দুগুণে 14, ভুল লিখছি দেখি তো, কি আমি কি গুণ ভুলে গেলাম? 5 গুণ 7 গুণ 6 210। ঠিক আছে, 210কে কি 6 দ্বারা ভাগ করা যায়? ইয়েস, এটাকে 6 দ্বারা ভাগ করলে 35 থাকে, সরি 35। এইটাকে 6 দ্বারা ভাগ করলে 1 থাকে। 5 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা যায় না, 11 দ্বারা ভাগ করা যায় না, কত দ্বারা ভাগ করা যায়?
কত দ্বারা ভাগ করা যায়? স্যার 6 দ্বারা ভাগ করা যায়। আরে জোস। পরেরটা দেখো, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? সবসময় মনে রাখবা, কোনো একটা জোড় সংখ্যার বর্গ একটা জোড় সংখ্যা। স্যার বুঝলাম না। 2 আছে, এর স্কোয়ার কত? 4, জোড় সংখ্যা। তারপরে 4 আছে, এর বর্গ কত? 16, একটা জোড় সংখ্যা। তো যে কোনো জোড় সংখ্যার বর্গ কি? একটা জোড় সংখ্যা। কিন্তু স্যার জোড় সংখ্যার বর্গের সাথে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করে দাও তাহলে কি হয়ে যাবে? বিজোড়। তাহলে দেখো, এ ও বি যদি দুইটা ক্রমিক জোড় সংখ্যা হয়, ক্রমিক জোড় সংখ্যা, পাশাপাশি দুটো জোড় সংখ্যা, পাশাপাশি দুটো জোড় সংখ্যা, দেখো তো s স্কোয়ার প্লাস 1 এটা কি স্যার? যদি এর মান 2 হয়, এটা 2 এটা 4, হিসাব করে দেখো কোনটা মিলে। এটা 2 এটা 4, ক্রমিক জোড় মানে কি? 2 4 6 এগুলো হচ্ছে ক্রমিক, 2 4 6 এগুলো ক্রমিক। নিজেই দেখো হিসাব করে। বুঝে গেছি? কুল। পরে দেখো, এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে পূর্ণবর্গ হবে? স্যার আমরা ছোটবেলায় শিখছিলাম কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। শিখছি না? নিজেই দেখো, প্রমাণ দেখে নাও, পূর্ণবর্গ সংখ্যা। 9 নম্বর প্রশ্ন সলভ হয়ে গেছে কিনা দেখো তো। উদাহরণ ছিল √2, আমি করাই দিচ্ছি √5। এই দুটো তোমাদের হোমওয়ার্ক, নিজেরা করে নিবা, প্যাটার্ন শিখাই দিছি। তোমাকে শিখাইছিলাম √3 এবং √3 এবং 4 এর মাঝে 5টা মূলদ। দেখো তো স্যার 10 নম্বর প্রশ্নটা, √3 1 আর √1 2 এর মাঝে 2টা মূলদ, সেম প্রসেসে, খালি মাঝখানে হইলেই হবে। পরেরটা দেখো, 1/√2 আর √2 মাঝে একটি মূলদ একটিও মূলদ, পারবা না? স্যার কি যে বলেন, লজ্জা দিচ্ছেন এগুলা বলে, আপনাদের সব করাই দিচ্ছেন। নেক্সট আসো, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। এই যে এরপরে দেখো, প্রমাণ করো যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল, দুটি ক্রমিক জোড় সংখ্যা বলছে, তার মানে সেম আগের প্রমাণটাই তুমি একদম সবকিছু আগের মতো। একটা যদি 2n হয় আর একটা হবে 2n + 2। তুমি এখানে কি করবা? 4n স্কোয়ার প্লাস 4n, একটা 4n কমন নিবা, n + 1। ডায়লগ কিন্তু সেম আগেরটাই থাকবে, n × n + 1, দুটি ক্রমিক সংখ্যা, এদের ভিতরে একটি জোড় সংখ্যা হবেই। সুতরাং n × n + 1 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 4n × n + 1 8 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। আবৃত্ত দশমিকে প্রকাশ আসবো এটাতে, ছোটবেলায় পড়ছো, এই পার্টগুলো তোমার ক্লিয়ার করে দিব। সাজন স্যার যেহেতু তোমাকে আজকে অধ্যায় ধরছি, এই অধ্যায় শেষ করাই ছাড়বো। একটু উপরে উঠি, MCQ করালেন, কয়েকটা সিকিউ করার না, সুন্দর লাগে, কয়েকটা সিকিউ করার তো ভাল লাগে। 21 নম্বর প্রশ্নটা দেখো তো, 21 নম্বর প্রশ্নটা দেখো, n = 2x - 1, x belongs to n, n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। একটা প্রশ্ন পড়াইছি, এর ভিতরে সব অ্যাড করে দিছি। নেক্সট, এটা হয়ে গেছে। 22 নম্বর প্রশ্ন, √5 ও √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা, কোনটি মূলদ কোনটি অমূলদ নির্দেশ করো। একটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, সুতরাং এটা কি? মূলদ সংখ্যা না। আর 4 একটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এইটা আমি সলভ করাই দিছি। √5 ও √4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, আর প্রমাণ করো √5 একটা অমূলদ সংখ্যা। সো তোমার যে সৃজনশীলটা আছে, সেই সৃজনশীলটাও আমি সলভ করে দিলাম, রাইট? সো 22 নম্বর প্রশ্ন শেষ। এখন তোমাদের কিছু ছোট খুচরা প্রশ্ন আছে। কি? আবৃত্ত দশমিকে প্রকাশ, আবৃত্ত দশমিকের যোগ, গুণ, বিয়োগ, ভাগ।
এই আইটেমগুলো বাকি, এইগুলো করলে পুরো চ্যাপ্টারই শেষ। চলো ওইগুলাতেও নিয়ে যাই তোমাদের। সো প্রথমে দেখো আবৃত্ত দশমিক সংখ্যার যোগ বিয়োগ। আবৃত্ত দশমিক সংখ্যার প্রথমে আসো, আবৃত্ত দশমিক সংখ্যায় নেই, নিয়ে দেখি কেমন হয়। মনে করো তোমাকে হচ্ছে এটা একটা নর্মাল ভগ্নাংশ দেয়া আছে 1/3, এটাকে বলছি যে এটাকে আবৃত্ত দশমিকে নিয়ে দেখাও। কিসে নিয়ে দেখাবা? আবৃত্ত দশমিকে নিয়ে দেখাবা। তুমি করবা কি, এটাকে নিবা 1, নেয়ার পর ছোটবেলায় যেভাবে করতা, এখানে একটা 0 দিলে এটা 0 আসে, 3 তিরিকে 9 থাকে কত 1, আর একটা 0 আসে দশমিকের জন্য, লাগাও 3, 3 তিরিকে 9 1 0 লাগাও 3। এইভাবে যদি তুমি সারা রাত ভোরেও অঙ্ক করতে থাকো, এটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং তুমি কি লিখবা, 1/3 ইকুয়ালস টু 0.333 ডট 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 ডট। আর এটা কি স্যার কি লিখছি, 0.3 পৌনপুনিক, 0.3 পৌনপুনিক। এটা কি ছিল? একটা নর্মাল ভগ্নাংশ ছিল, ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে প্রকাশ করছো, আবৃত্ত দশমিকে প্রকাশ। এটা কি ছিল তোমার? আবৃত্ত দশমিকে প্রকাশ। ঠিক আছে, এখন যদি উল্টাটা বলে, এখন যদি তোমাকে উল্টাটা বলে, সেটা কিভাবে করবা সেটা চলো একটু শিখি। মানে কি, একটা আবৃত্ত দশমিক আছে, ওইটাকে তুমি এরকম ভগ্নাংশে নিয়ে দেখাবা, আর এইটার উপরে নির্ভর করে ভগ্নাংশের গুণ এবং ভাগ। সো একই সাথে আমরা 3টা জিনিস শিখব। ঠিক আছে, সো আবৃত্ত থেকে আবৃত্ত টু সাধারণ ভগ্নাংশ। আবৃত্ত টু সাধারণ ভগ্নাংশ, এটা আমরা শিখতে চাই এখন। আবৃত্ত থেকে সাধারণ ভগ্নাংশে নেয়া, তো একটা না, আমরা অনেকগুলা ম্যাথ করব, এই রিলেটেড অনেকগুলা ম্যাথ করব আমরা। তিনটা ম্যাথ করব, আর এইখানে বেসিকটা লিখব, এইখানে আগে বেসিকটা লিখব, আর আমরা তিনটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, চলো বেসিক। 1 নাম্বার, দশমিকের পর দশমিকের পর যতগুলা আবৃত্ত অংশ থাকবে, যতগুলো আবৃত্ত ভগ্নাংশের হরে ততগুলো নয়। কথা বুঝো, একদম বুঝাই দিব। দশমিকের পর যতগুলো যতগুলো আবৃত্ত ভগ্নাংশের পর ততগুলো 9 দিব। নেক্সট, দশমিকের পর যতগুলো অনাবৃত্ত ভগ্নাংশের হরে ততগুলো শূন্য দিব, ভগ্নাংশের হরে ততগুলো শূন্য দিব। লাস্ট, লবে দশমিক ও পৌনপুনিক চিহ্ন সহ লিখব
আর হচ্ছে লোকে আবৃত সারা অংশ, ছাড়া অংশ বিয়োগ করব। স্যার কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে, কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। আরে মাথায় নামানোর দায়িত্ব আমার, তুমি প্যারা খাচ্ছ কেন? মনে করো 0.2346 এইটার উপর একটা ফোঁটা, এইটার উপর একটা ফোঁটা। প্রথমেই কঠিনটা দিয়ে দেখাবো, সো প্রথমেই দেখো এইখানে একটা টান দিবা। প্রথমে তোমার কি বলছি, দশমিকের পর যতগুলি আবৃত্ত, তাহলে এখানে আবৃত্ত কয়টা স্যার? এখানে আবৃত্ত কয়টা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। কয়টা আবৃত্ত? 4টা আবৃত্ত। তুমি কি করবা? ঠিক 4টাই 9 লিখবা। বলছিলাম যতগুলো আবৃত্ত ভগ্নাংশের হরে ততগুলো 9। দশমিকের পরে যতগুলো অনাবৃত্ত, কতগুলো অনাবৃত্ত? 1 ঘর অনাবৃত্ত, এই একটা শূন্য। পুরো সংখ্যাটা দশমিক ও পৌনঃপুনিক সংখ্যা ছাড়া লিখব, বিয়োগ দিব পৌনঃপুনিক ছাড়া অংশ। এখানে কত আছে? 2। শেষ। এটাই খেলা, এটাই খেলা। এটাই তুমি ক্যালকুলেটরে বসাও। কি আছে? 23469 মাইনাস 2/9990। এটাকে যদি তুমি ফ্র্যাকশনে নাও, যেটা আসে এটাই, আর আদারওয়াইজ এই যে মানটা আছে এই মানটাই থাকবে। 9999902346 আনসার। এটা দেখালাম কি সবচেয়ে কঠিনটা, তাই না? এখন দেখো 0.3 পৌনঃপুনিক, সবচেয়ে সোজাটা, সবচেয়ে সোজাটা। দশমিকের পর কয় ঘরের উপর পৌনঃপুনিক আছে? 1 ঘরের উপর পৌনঃপুনিক। তুমি পুরা 1 ঘর লিখবা, ততটা নয়। দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো ঘর আছে? নাই, তাই কিচ্ছু লিখবো না, পুরা সংখ্যাটা লিখব। পৌনঃপুনিক ছাড়া কোনো অংশ আছে? নাই। আছে, একটা শূন্য আছে, শূন্য বাদ দাও, শেষ। তাহলে এখানে কি থাকবে? 3/9 ইকুয়ালস টু কি? 1/3। লাস্ট মনে করো 12.362। এখানে বলো তো দশমিকের পর আবৃত্ত অংশ কয়টা? 2টা, তাই 2টা 9। অনাবৃত্ত অংশ কয়টা? 1টা, তাই একটা শূন্য। পুরা সংখ্যাটা লিখব, বিয়োগ দিব কি? পৌনঃপুনিক ছাড়া বাকি অংশটা, মানে 1 2 3। আমি বলছি কিন্তু দশমিক ও পৌনঃপুনিক ছাড়া। সো দশমিকও বাদ, পৌনঃপুনিকও বাদ, 1 2 3 থাকে। এই 1 2 3 বাদ দিয়ে লিখলে যেটা পাবো এটাই আমার উত্তর, 990। 12 থেকে 9 গেলে থাকে কত? 12 থেকে 3 গেলে থাকে কত? 9। 5 থেকে 2 গেলে থাকে 3, আর 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2 2 1। দ্যাটস দ্য আনসার। বুঝছি? আবৃত্ত থেকে দশমিক। এখন এটা কেন শিখাইছি? শিখাইছি এটা দ্বারা গুণ ভাগ করা যায়। এটা দ্বারা কি করা যায়? গুণ ভাগ করা যায়। মনে করো আমি তোমাকে বললাম যে 0.3 ইন্টু 0.2, এটাকে গুণ করো। আরেকটা বললাম 0.092 ভাগ হচ্ছে 0.03 পৌনঃপুনিক। এটা গুণ করতে বলছি, এটা ভাগ করতে বলছি। তাহলে প্রথমে তুমি কি করবা? প্রথমে তুমি এটাকে ভগ্নাংশে ভাঙাবা। উপরে হচ্ছে 9 3 ইন্টু 9 2, তাহলে কি হবে? কাটাকাটি করলে 1/3। উত্তর কি? 3 নং 27/2 আনসার। এখানে কি করতে বলছে? ভাগ। সো তুমি যদি ভাগ করো কি লিখবা? যে স্যার একটা 9, একটা ঘর ফাঁকা আছে, এটা শূন্য। পুরা সংখ্যাটা লিখব, পৌনঃপুনিক ছাড়া অংশটা বাদ দিব, 9 বাদ দিব।
ভাগ 9 শূন্য পুরা সংখ্যাটা লিখব, পৌনঃপুনিক ছাড়া অঙ্ক যেটা সেটা বাদ দিব। তাহলে কি থাকে, 12 থেকে 9 গেলে কত থাকে 3, তার মানে এখানে হচ্ছে 83/90, এখানে গুণ চিহ্ন হয়ে যাবে এবং এটা ডিগবাজি খাবে। ডিগবাজি খায় কি হবে, 90 উপরে চলে যাবে, 3 নিচে নেমে আসবে, কাটা কাটা 83/3, দ্যাটস দ্য আনসার। সো আমরা কি শিখলাম, আমরা শিখলাম একটা ভগ্নাংশকে, একটা আবৃত্ত ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে নেওয়া যায় এবং সেটা দ্বারা কিভাবে গুণ করা যায় এবং ভাগ করা যায়, সেটা দ্বারা কিভাবে গুণ করা যায় এবং ভাগ করা যায়। ক্লিয়ার? বইয়ের অঙ্কগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সদৃশ ভগ্নাংশ পড়ব, হচ্ছে সদৃশ ভগ্নাংশ। তো সদৃশ ভগ্নাংশে যাওয়ার আগে দেখো, আমি আবারও বলতেছি, এটার ভিতরে কিন্তু বেশ কিছু ক্যালকুলেটর ট্রিক্স আছে। এই ক্যালকুলেটর ট্রিক্সগুলো আমরা বেসিক টু প্রো 3.0-তে পড়াবো। সো বেসিক টু প্রো কীভাবে যাবা, তুমি যদি যাও স্যার রেদন্স মেথডের যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে গিয়ে তুমি যদি যাও, মনে করো স্যার আমি হচ্ছি কোন ব্যাচের স্টুডেন্ট, মনে করো আমি তোমাকে বলতেছি যে স্যার আমি হচ্ছে গিয়ে আসো, দেখছো তোমাদের জন্য সে মন খারাপ করে। তুমি গিয়ে বলবা যে স্যার আমি হচ্ছে গিয়ে আমি যাইতে চাই, কোর্স কিনতে চাই, বেসিক টু প্রো যে কোর্সটা আছে এটা আমরা কিনতে চাই, ঠিক আছে, এটা আমরা কিনতে চাই। এটা আমরা কিনতে গেলে কি করব, স্যার লার্নে যাব, কোর্সে যাব। প্রথমে কি করবা, কোর্সে যাবা। তুমি যাবা কোথায়, কোর্সে। সেটা আমাদের একটু দুষ্টামি করতেছে। দুষ্টামি করলে কি করব, লাইফে যদি কেউ দুষ্টামি কি করে তাহলে আবার আরেকটা পেজে চলে যাবা। একটা লাইফে রিস্টার্ট দিতে হয়, ঠিক আছে, লাইফে তোমাকে একটা রিস্টার্ট দিতে হবে। এই যে কোর্সে যাবা। এইবার স্যার 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 আমি তো স্যার ক্লাস 10-এর স্টুডেন্ট, আমি এই বছর ক্লাস 10-এ উঠছি, আমি ক্লাস 10-এর স্টুডেন্ট, আমারটা দেখান স্যার, আমারটা একটু দেখান, আমি ক্লাস 10-এর স্টুডেন্ট। সো তুমি যাবা হচ্ছে এই যে এসএসসি 27-এ। এসএসসি 27-এ যাওয়ার পর তুমি ফিজিক্স কোর্সটা কিনতে পারো, কেমিস্ট্রি কোর্সটা কিনতে পারো, জেনারেল ম্যাথের কোর্স। ওয়াও, 1000 জন ভর্তি হয়ে গেছে অলরেডি যখন ভিডিওটা বানাচ্ছি। দেখো 1300, 1200, 1000। হায়ার ম্যাথে যাও, হায়ার ম্যাথেও বোধহয় আমাদের খুব ভালো সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, ইস জাস্ট একটুর জন্য। সো সবগুলা কোর্সে কিন্তু স্যার আমাদের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, বুঝছো, সবগুলা কোর্সে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। সবচেয়ে বেস্ট ডিল তোমার জন্য যেটা হবে সেটা হচ্ছে স্যার, দেখো আমি যদি এটাতে যাই, কম্বো যেটা আছে ম্যাথের কম্বো, অলরেডি প্রায় 2000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ম্যাথের কম্বোতে, বুঝতে পারছো, 2000 স্টুডেন্ট ম্যাথের কম্বোতেই আছে শুধুমাত্র। তো দেখো তোমার জন্য বেস্ট ডিল হবে আমাদের একদম অল ইন ওয়ান, সকল সাবজেক্ট আমরা এই যে সায়েন্স অল ইন ওয়ান নিয়ে আসছি। এইটার ভিতর ঢুকে তুমি জাস্ট কোর্সটা পারচেস করে নেবা এবং একটা কোর্স, এটার ভিতর তোমার বাংলা, ইংলিশ, বিজিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ সব আছে, যা যা লাগবে সব আছে। এটা এককালীন, প্রতি মাসে না। সো পুরা বছরে তোমাদের এই কোর্সগুলো হয়ে যাবে সুন্দরভাবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে। চলো আমরা আবার একটু আমাদের আজকের ক্লাসে ফেরত যাই। আমাদের যে আজকের ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা একটু ফেরত যাই। তো আমরা কোন জায়গায় ছিলাম, আমরা আবৃত্ত দশমিক সংখ্যার গুণ ভাগ এটা শিখে ফেলছি। এখন আবৃত্ত দশমিক সংখ্যার যোগ বিয়োগ শিখতে চাই। কি শিখতে চাই, আবৃত্ত দশমিক সংখ্যার যোগ বিয়োগ শিখতে চাই। চলো যোগ বিয়োগ শিখাই। আবৃত্ত দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ এটা আমি তোমাদের এখন শিখাবো। সো তুমি তো অলরেডি প্রো হয়ে যাচ্ছ, ঠিক না? সো এই ক্লাসের নোট কিন্তু আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিবা।
রেদওয়ান্স মেথড গ্রুপ আছে এবং আমার যে গ্রুপ আছে সাজন স্যার ইএমপি, দুইটা গ্রুপেই তোমরা পোস্ট করবা। সো পোস্ট করার পর এই যে আবৃত্ত দশমিক সংখ্যার যে আছে পার্টটা একদম পোস্ট চাই, বইয়ের সবগুলো অঙ্ক, আর জানাবা এটা কত প্রো লেভেলের, বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? এত প্রো লেভেলের ক্লাস। সো দেখো, এটা করার জন্য প্রথমে তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে সদৃশ বানানো। সদৃশ মানে কি? একই রকম দেখতে। সদৃশ মানে কি? একই রকম দেখতে, লুক অ্যালাইক। সদৃশ, স্যার সদৃশ কেন বানাবো? সদৃশ কেন বানাবো? কি ঠেকা পড়ছে আমার সদৃশ বানানোর? চলো সেটাও তোমার শিখাই দিই। মনে করো 2.3 আছে, ঠিক আছে, আরেকটা 2.063, এইখানে একটা পৌনঃপুনিক আছে, আরেকটা হচ্ছে 1.925, এইখানে পৌনঃপুনিক আছে। দেখো এইটার ভিতরে কোনো পৌনঃপুনিক নাই, তো স্যার পৌনঃপুনিক নাই, একটা জিরোর উপর পৌনঃপুনিক দিয়ে দিলে দশমিকের পর শূন্যের দাম আছে? দাম নাই, দিতেই পারি, চলছে গাড়ি। এইখানে একটার উপর পৌনঃপুনিক চিহ্ন, এইখানে দুইটার উপর পৌনঃপুনিক চিহ্ন, ঠিক না? এইখানে একটার উপর, এখানে দুইটার উপর পৌনঃপুনিক চিহ্ন। সদৃশ কেন করতে হয় স্যার? সদৃশ করার প্রসেসটা হচ্ছে, যদি সমান সমান জায়গার উপর তোমার পৌনঃপুনিক চিহ্ন না থাকে তাহলে তুমি যোগবিয়োগ করতে পারবে না, যোগবিয়োগটাও তো পৌনঃপুনিক দিয়ে থাকবে। স্যার এটা কেমনে করা যায়, কিভাবে করে একটু দেখান না? চলো সদৃশ করার নিয়মটা তোমার আগে শিখাই। সদৃশ করার জন্য ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে, দশমিকের পর সর্বোচ্চ, দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত্ত অংশ খুঁজে বের করবা। প্রথমে কি? দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত্ত অংশ, দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত্ত অংশ। বস আমরা যে অঙ্কটা করতেছি, আরে দুষ্টু, আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের ক্ষেত্রে দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত্ত অংশ কত আছে? আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের ক্ষেত্রে সর্বোচ্চ অনাবৃত্ত অংশ কত আছে এটা বের করব। 2 নাম্বার ধাপে দশমিকের পর আবৃত্ত অংশের, আবৃত্ত আরো ক্লিয়ার করে লিখি, আবৃত্ত ঘর সংখ্যার লসাগু। তাহলে আমাদের যে অঙ্কটা আছে এই অঙ্কের ভিতর দশমিকের পর আবৃত্ত ঘর কয়টা আছে সেটা লাগবে, ঠিক আছে? তাহলেই তোমার সদৃশ হয়ে যাবে। আরেকটা লিখবা, যোগ ও বিয়োগের জন্য 2 ঘর এক্সট্রা। এই 3টা স্টেপ ফলো করলে তুমিও ভাইয়া প্রো হয়ে যাবা, তুমিও স্যার প্রো হয়ে যাবা এই অধ্যায়ে। চলো করি। দশমিকের পর সর্বোচ্চ অনাবৃত্ত অংশ, এইখানে আছে একটা, এইখানে আছে দুইটা, এইখানে আছে কয়টা? একটা। তাহলে সর্বোচ্চ অনাবৃত্ত অংশ বা ঘর কয়টা আছে? ঘর হচ্ছে হলো তোমার 2টি। আবার দশমিকের পর আবৃত্ত ঘর সংখ্যা লসাগু, এইখানে কয়টা ঘর আছে আবৃত্ত? একটা। এইখানে কয়টা আছে? একটা। এইখানে কয়টা আছে? 2টা। 2 1 1, এর লসাগু কত? লসাগু হচ্ছে 2। তাহলে তুমি যদি এটাকে সদৃশ বানাইতে চাও তাহলে এইভাবে বানাবা। 2 পয়েন্ট, দশমিকের পর কয় ঘর হবে? 1 ঘর, 2 ঘর, 4 ঘর হবে। 2.3, 1 2 3, শেষ। ঠিক আছে, শেষ। এটাকে কি লিখবা? 2.0633। কেন 3? কারণ হচ্ছে তোমার এখানে 4 ঘর মিলাইতে হবে। 1.925, 25 রিপিট হচ্ছে না,
দেন 2 5 তো বসাইতে পারবো না, ইমিডিয়েট যেটা আসবে শুধু 2 আসবে, এরপরে 5 আসতো বাট 5টা লিখবো না, 2 পর্যন্ত রেখে দিব। তাহলে দেখো তো বস, এই যে দুইটা আমার পৌনঃপুনিক, দুইটা পৌনঃপুনিক, দুইটার উপর পৌনঃপুনিক, দুইটা ঘর ফাঁকা, দুইটার উপর পৌনঃপুনিক, দুইটা ঘর ফাঁকা, এই যে আকারে প্রকাশ করলাম এইটাকেই বলে কি সদৃশে প্রকাশ। এই যে এতটুকু করলাম, এতটুকু কি সদৃশে প্রকাশ। এই অংশটা কি স্যার? এই অংশটা হচ্ছে তোমার সদৃশে প্রকাশ। কিসে প্রকাশ? সদৃশে প্রকাশ। এই যে অঙ্কটা করলা এটা হচ্ছে সদৃশ ভগ্নাংশে প্রকাশ। কি স্যার? সদৃশ। আর যদি বলি যোগ বিয়োগ, আমি বলছি কি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দুইটা ঘর এক্সট্রা নিতে হয়, তাহলে এখানে একটা টান দিবা, টান দিয়ে যোগ করতেছি, বিয়োগ তো দুইটার ভিতরে হয়, এখানে যোগ ফরম্যাটে আছে। মনে রাখবা যোগ বিয়োগ করতে গেলেই সদৃশ বানাইতে হবে, যোগ বিয়োগ করতে গেলেই সদৃশ বানাইতে হবে। তাহলে পরের দুইটা ঘর কি হবে? 0 0। এর পরের দুটো ঘর কি হবে? 3 3। এটা হাতের হিসাবের জন্য। এইখানে দেখো 5 2, পরে কি আসতেছে? 5, পরেরটা কিন্তু 2। সিকোয়েন্স মেনটেন করা লাগবে। 2 5 2 5 2 5 এভাবে আগাচ্ছে। এখানে 2 এতে থাইমা গেছিলাম কারণ 5 নাম্বার ঘর আমার প্রয়োজন নাই, তাই থামছিলাম। তাই এখানে 2, পরেরটা 5, পরেরটা আবার 2। খেলা শেষ। এখন তুমি জাস্ট যোগ করো। 5 8, এই অংশ হিসাবে আনবা না, এটা শুধুমাত্র হাতের হিসাবের জন্য, হাতের হিসাবের জন্য। এইখানে দেখো 5 8 8, 9 আর 3 কত? 12 2, হাতে আছে 1.222, 6। এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, দ্যাট ইজ দ্য আনসার। সেম ওয়েতেই বিয়োগ, সেম ওয়েতেই বিয়োগ। আশা করি সবাই বুঝে গেছো, ক্লিয়ার কিভাবে সদৃশ প্রকাশ করা লাগে, কিভাবে যোগ করা লাগে, কিভাবে বিয়োগ করা লাগে। তো মোটামুটি এইখানেই শেষ। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, ছোট্ট, একদম ছোট্ট। সেটা কি? বর্গমূল নির্ণয়। সেটা কি স্যার? তোমাদের বর্গমূল নির্ণয়। কি নির্ণয়? বর্গমূল নির্ণয়। যেমন কি তোমাকে বলবে, এটা একটা চুরিবিদ্যা আর একটা বড় বিদ্যা আছে, কখনো পরীক্ষাতে আসে না, বাট যেহেতু বই আছে, সাজন স্যারের সৈনিক, অঙ্ক করে দৈনিক, শিখতেই হবে। মনে করো √212 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল তুমি কিভাবে নির্ণয় করবা সেই প্রসেসটা আমি তোমায় শিখাই দিই। প্রথম বর্গমূল নির্ণয়, স্যার আমি তো ক্যালকুলেটর চাপতে পারি। √12 ইকুয়াল, আমি আগে সাইডে দিয়ে √12 ইকুয়ালস টু 3.4641, এটা তুমিও জানো আমিও জানি, লেখা রাখলাম। বাট পরীক্ষায় কি এটা করলে হবে? যেটা চাইছে চায় নাই, সে চাইছে তোমাকে প্রসেসটা শিখাইতে কিভাবে করে। সো তুমি প্রথমে এখানে লিখবা কি 12। লেখার পর একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, সবসময় পূর্ণবর্গ সংখ্যা নেওয়া লাগে। তুমি এখানে ইচ্ছা করলে কাটাকাটি 3 4 12 কাটাকাটি হয়ে যায়, লিখতে পারবা না। এইখানে 3 দিলে এইখানে তোমাকে 3 দিতে হবে, 3 3 9, ওই যে বর্গের সংখ্যা। বর্গমূলের জন্য কি হিসাব করতে হয়? বর্গমূলের জন্য বর্গ সংখ্যা হিসাব করতে হয়। 3 4 দিতে পারবা না, তাই তুমি এখানে লিখবা কি 3 3 9। তাহলে কত আসে? 9 থেকে যদি যায় থাকে হচ্ছে 3। এখানে একটা দশমিক দিলা, মনে রাখবা দশমিক দিলে এখন জোড়ায় জোড়ায় আসবে, 2টা করে ডিজিট আসবে। কয়টা ডিজিট আসবে? 2টা। তাহলে এইখানে আসবে কি? 2টা শূন্য আসবে। এখানে টান দিবা, এইখানে যেই সংখ্যাটা লিখছ ছিল কি 3, এইখানে 3-এর দ্বিগুণ সংখ্যা আনবা, সেটা কি 6। 6। এখন প্রসেস বুঝো। এখন এই ঘরের ভিতর যেই সংখ্যাটা বসাবা, এই সংখ্যাটা এইখানেও বসবে এবং এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো, যদি 6 1, যদি 1 দ্বারা গুণ করবো 61, এটা কাছাকাছি যায় না, 300-র কাছাকাছি যায় না। 6 2, এটা গুণ করতে হবে 2 দ্বারা, 2 2 4 4 6, 6 2 12, কাছাকাছি যায় না। এটা গুণ করতে হবে 3 দ্বারা, 6 3 3, গুণ করলে কত হবে? 3 3 9, 3 6 18, 300-র কাছাকাছি যায় না। যদি আমি 6 4 4, বুঝছো, এইখানে যে সংখ্যা এইখানে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 4 কত হয়? 4 4 16, 6 হাতে আছে 1, 4 6 24 আর 1 25। যদি 5 বসাই,
দেখো 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 6 30 আর 2 32। এটা আবার 300 থেকে বড় হয়ে যায়, তাই আমাকে এইটাই নিতে হবে। সো আমি কি করব বস, আমি এইখানে নিব 4, এইখানেও বসাবো 4, মান আসবে 256, ভাগ করলে কত হয় 4, আর এখানে 1 কমে গেছে 44। বুঝছি। এর পরবর্তীতে এইখানে 4 দিছি, এখানে 4 দিছি, আবার তোমার দাগ দিলা, আবার দশমিক আছে, কয়টা শূন্য আসবে? 2টা শূন্য। শূন্য নামে জোড়ায় জোড়ায়, শূন্য নামে জোড়ায় জোড়ায়। এখানে 34 আছে, 34-এর দ্বিগুণ কত স্যার? 68। 68 লিখে দিবা। এরপরের বার দেখবা এইখানে 6 বসাবা, এইখানে 6 বসাবা, মিলবে। 6 দ্বারা এটাকে গুণ করো, সিম্পলি 6 দ্বারা গুণ করো, 686 ইন্টু 6। স্যার 6 হবে বুঝলেন কিভাবে? 6 হবে বুঝলেন কি করে? বিয়োগ হচ্ছে লোকে 4400 284। 6 হবে বুঝলাম হচ্ছে এইখান থেকে একটু চুরি করছি। এরপরটা কত হবে? এরপরে আবার আমরা এইটার দ্বিগুণ নিব। 346-এর দ্বিগুণ কত? 346। এর দ্বিগুণ হচ্ছে হলো গিয়ে 692। এইখানে আরো 2টা শূন্য আসবে এবং আমরা দেখে বুঝতেছি এখানে 4 বসাবো, এখানেও 4 বসাবো। প্রসেসটা বুঝছো? প্রসেসটা বুঝলে বাকিটা এইভাবেই হয়ে যায়। ক্লিয়ার স্যার? সো এই অঙ্কটাও ছিল তোমাদের বইয়ের লাস্টের এক্সাম্পল। আমি তোমাদের দেখাই দিই, বইয়ের সাথে মিলাই দিই, তোমাদের বইয়ের সাথে একদম মিলাই দিই। সো তোমাদের বইয়ে এহেন কোনো জিনিস নাই যেটা আমি এখন আর পড়াই নাই, তোমাকে সব পড়াই দিছি। তোমার বইয়ে আছে এবং এইখানেও আছে, এমন সব জিনিস তোমাকে আমি পড়াই দিছি, সব জিনিস আমি তোমাকে পড়াই দিছি। ঠিক আছে? সব এখানে ক্লিয়ার করে দিছি। তারপরে এই দুষ্টু, হ্যাঁ দুষ্টু হ্যালো। আচ্ছা আমি এটা একটু মাথাটাকে ঠিক করি। এই যে দেখো, ও এখানে 13টা দিছিল, এখানে কাটটা করা আছে, 13 বর্গমূল দেওয়া আছে, আর আমি তোমারে করাই দিছি হচ্ছে কতটা? 12টা অধ্যায় দেওয়া আছে। ঠিক আছে? সো মোটামুটি স্যার আমরা আমাদের ক্লাস যেটা আছে, আমাদের ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। আমাদের যে ক্লাস প্রোগ্রামটা আছে, ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। সো যারা যারা পুরো ক্লাস জুড়ে আমার সাথে ছিলা, সবাই তো বুঝেই গেছো আমরা বেসিক টু প্রো কীভাবে পড়াবো, আমাদের কোর্সের ফিচার কি কি আছে, আমরা কিভাবে জিনিসপাতি চিন্তা করতেছি তোমাদের জন্য, সব কিছু কিন্তু স্যার তোমরা শিখে গেছো। আমরা কিভাবে জিনিসপত্র চিন্তা করতেছি, আমাদের প্রসেসটা কি, আমরা কিভাবে অধ্যায়গুলো গুছাচ্ছি। একটা ফ্রি বেসিক ক্লাস যদি এরকম হয়, তাহলে বেসিক টু প্রো ক্লাসে তোমার কি জিনিস দেবো জাস্ট ইমাজিন করো, জাস্ট চিন্তা করো তোমার আমি কিভাবে গড়ে তুলবো। ঠিক আছে? বেসিক টু প্রো কোথায় আছে? তুমি যদি ব্রো আমাদের ওয়েবসাইটে যাও, লাস্টবারের মতো তোমাদের দেখা দিই যাতে ভুলে না যাও। তোমরা ওয়েবসাইটে যাবা, এখানে যাবা, গিয়ে সার্চ দিবা রেদওয়ান্স মেথড, এই আইসা গেল আমাদের ফুল কোর্স। তুমি যদি এই কোর্সটা কিনতে চাও, ঢুকবা, ঢুকে জাস্ট এইখানে গিয়ে লগ ইন করে এনরোল করবা, শেষ। তুমি যখন এই ক্লাসটা দেখতেছো তখন এই কোর্সে অলরেডি 5500+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে স্যার? সো কোনো টেনশন নাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায় ক্লিয়ার, কমেন্টে জানাও নেক্সট কি চাও, আমরা আছি তোমাদের সাথে। দেখা হচ্ছে বেসিক টু প্রো 3.0-তে। টিল দেন টাটা।